প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সাথে আছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল। ছাত্রদল থেকে শুরু করে 37 বছরের রাজনৈতিক জীবনে 128টি মামলা আর কারাবাসের অভিজ্ঞতা পেরিয়ে তিনি আজ সংসদে। কৃষক, মাটি এবং মানুষের রাজনীতি নিয়ে আজ আমরা আলাপ করতে চাই তার সাথে। বাবুল ভাই, স্বাগত এশিয়া পোস্টে, কেমন আছেন? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের 17 বছর আপনি নানা রকম মামলার শিকার হয়েছেন, রাজনৈতিক জীবন একভাবে কেটেছে। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়েছে, এখন আপনি সংসদে, কেমন লাগছে? আমি আসলে বিরোধী দলের দিনগুলোকে মিস করি, সত্যিকার অর্থেই মিস করি। কেন করি? ধরেন, আমাদের জন্ম বেড়ে ওঠা মূলত সামরিক স্বৈরাচারের সময়। হোসেন মোহাম্মদ এরশাদ আমরা যখন বুঝতে শিখেছি, বা আমরা যখন আমাদের কৈশোর উত্তীর্ণ যে তরুণ বা তারুণ্য যৌবন, সেই সময়টা আমরা এরশাদ সরকারের শাসন আমরা দেখেছি, তার বিরুদ্ধে একটা তুমুল ছাত্র জনতার প্রতিবাদ আমরা দেখেছি, তার মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা। আমি 87 সালে এসএসসি পাস করেছি একেবারে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলের একটা স্কুল থেকে। সেখান থেকে আমি রাজেন্দ্র কলেজের ছাত্র 87 সালে, 88 সালে, 89 সালে রাজেন্দ্র কলেজে ওই সময় ফরিদপুর জেলা শহরে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে। এবং আপনি জানবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন 1979 সালে 1 জানুয়ারি। তিনি শহীদ হলেন, তার আমলেই যাত্রা শুরু। এরপরে 80-র দশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীর নেতৃত্ব বা শহীদ জিয়াউর রহমানের যে দর্শন, বিস্ময়কর দর্শন, শহীদ জিয়াউর রহমানের অনেক অবদান আছে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, সংস্কৃতি, পররাষ্ট্রনীতি, সব কিছু। কিন্তু তিনি যে একটা বিস্ময়কর দর্শন বা সংগঠন বা আদর্শ রেখে গেলেন, এটা তো আসলে কি বলবো, তার যত অবদান আছে তার জীবনে, আমি মনে করবো এটা তার সর্বশ্রেষ্ঠ অবদান। তো সেই সংগঠন, তার বিধবা পত্নী বেগম খালেদা জিয়া তার হাল ধরলেন। অনেকে ভেবেছিল যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এই দলের অস্তিত্ব থাকবে না, কিন্তু বাস্তবতা দেখা গেল যে তার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়া, যিনি সিম্পলি একজন গৃহিণী ছিলেন, তিনি রাজপথে আসলেন এবং মানুষের অভূতপূর্ব ভালোবাসা তিনি পেলেন। হ্যাঁ, এবং এই 9 বছর সামরিক জান্তা হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অনমনীয় আপসীন নেতৃত্ব দিয়ে তিনি জনতার ভালোবাসায় সিক্ত হয়ে 91 নির্বাচনে, যেটা কেউ চিন্তা করে না, হাসিনা বললে বিএনপি 10 সিট পাবে, এবং তারা সরকারই গঠন করে ফেলেছিল, কিন্তু মানুষ বাঁধ ভাঙা স্রোতের মতো বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রাখলো, ভোট পেল। এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে ছাত্রদের বিপুল সমর্থনে আস্থা পেয়েছিলেন, তখন ঝাঁকে ঝাঁকে তরুণেরা, যুবকেরা, যুবারা, আবাল বৃদ্ধ বনিতা ঝাঁকে ঝাঁকে তখন এই জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে সমবেত হয়েছিল, তরুণরা, যুবকেরা। আমিও সেই কাফেলার একজন। 87 সালে আমি যখন রাজেন্দ্র কলেজে ভর্তি হলাম, আমার জাতীয়তাবাদী ছাত্রদলে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল। আমার বাবা সমাজের একজন সচেতন মানুষ ছিলেন। তিনি একাধারে যেমন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আওয়ামী লীগের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, ছোটোবেলা থেকে আমরা দেখেছি। সেই জন্য উনি ইউনিয়ন বোর্ডের সদস্য হিসেবে জিয়াউর রহমানের সাথে খাল কেটেছেন, সেটাও আমরা দেখেছি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা আওয়ামী লীগকে আমার পরিবার কখনো পছন্দ করতো না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা জিয়াউর রহমান সাহেবের সাথে আমার একটা স্মৃতি আছে। আমি যখন প্রাথমিক বিদ্যালয় ক্লাস 2-তে পড়ি, সম্ভবত 1 বা 2-তে, উনি আমাদের স্কুলের পাশ দিয়ে একটা হাইওয়ে আছে যে স্কুলে আমি পড়তাম, উনি যাচ্ছিলেন। আমাদের নির্দেশ ছিল যে আমরা পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন হয়ে রাস্তায় দাঁড়াবো, প্রেসিডেন্টকে আমরা স্বাগত জানাবো। তো আমাদের এখানে গাড়িটা উনি একটু থামালেন, উনি নামেননি, উনি আমার মাথায় হাত দিলেন এবং আমার কপালে একটু আদর দিয়ে দিয়েছিলেন। এটা আমার মনে হয় চুম্বকের মতো কাজ করেছিল কিনা আমি জানি না। এটুকুই জিয়াউর রহমানের সাথে আমার আসলে স্মৃতি মূলত। তারপরে আমরা যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমরা একদিন হঠাৎ করে একটা স্তব্ধ পরিবেশ স্কুলের মধ্যে দেখতে পেলাম। সেই স্কুলের একটা ভাব গম্ভীর পরিবেশ, সকলের মধ্যে কানাকানি ফিসফিসানি, এবং আমাদের স্কুলটা ছুটি দেওয়া হলো। প্রথমে আমরা বুঝিনি যে কী ঘটছে বা কী কারণে আমরা ছুটি পেয়ে আমরা খুশিই হলাম। কিন্তু একটা ভারাক্রান্ত, যতই যাচ্ছি শুনছি, তখন এক পর্যায়ে আমরা শুনতে পেলাম স্কুলের মধ্যেই যে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে। তো যাই হোক, অতদিনে তো আমাদের অত কিছু বুঝবার বয়স হয়নি আসলে, কিন্তু আমি দেখলাম যে পরিবেশটা খুবই ভারাক্রান্ত। আমাদের শিক্ষকেরা, তারা তারা খুবই শোকাহত, বা গ্রামের মানুষ একটা কেমন যেন একটা থমথমে পরিবেশ, মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা কষ্ট, এটা আমি তখনই উপলব্ধি করতে পেরেছিলাম। যাই হোক, সেটা আমার ছোটোবেলার গল্প। কলেজ জীবনে আমি যখন ছাত্রদলে যোগ দিলাম, ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম রাজেন্দ্র কলেজ, সেখান থেকে পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে
এই 87 সাল থেকে আমার মূলত ছাত্র রাজনীতির সাথে আমার চলা, এর মধ্যে আমার একদিনও গ্যাপ নাই। তারপর থেকে এখন পর্যন্ত 87 সাল রাজনীতি থেকে করছেন। এখন পর্যন্ত আসি, আমার মনে হয় হিসাব করলে 39 বছর হবে, এটা নিরবধি চলছেই। আপনি যখন শুরুতে রাজনীতিতে প্রবেশ করলেন, ছাত্র রাজনীতিতে, সে সময় পারিবারিক সাপোর্ট কেমন ছিল? না, পারিবারিক সাপোর্ট ছিল না। প্রথমে জানতো না আসলে আমার পরিবার যে আমি ছাত্র দলের মিছিল করি, ছাত্র দলের সাথে থাকি। প্রথমে জানতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, তারপরে আস্তে আস্তে খবর হলো, জানলো। প্রথমে কেউ মানে আমার আত্মীয় পরিজন, ইভেন আমার গ্রামের স্কুলের যারা শিক্ষক আমাকে স্নেহ করতেন, তারা খুশি হননি। তাদের এরকমও কারো কাউকে বলতে শুনেছি যে ভালো ছেলে, ভদ্র ছেলে, মেধাবী ছেলে, সে রাজনীতিতে যোগ দিল, মানে রাজনীতিতে যোগ দিল মানে খুব বিপথে চলে গেল, এরকম একটা মানসিকতা। হ্যাঁ, যে রাজনীতি করে সন্ত্রাসীরা, রাজনীতি করে গুন্ডামি, ভালো ছেলেরা কি রাজনীতি করবে, কি কারণে যোগ দিল। এবং যোগ যখন দিলামই, তখন অনেকেই বললো যে এত মানে শান্ত শিষ্ট ভদ্র, এরা জানতো সবাই আমাকে, যে সে তো রাজনীতি কি করবে। অনেকে অবাক হতো আমার আত্মীয় পরিজনরা। যাই হোক, আমার বাবা কখন আমাকে বাধা দেন নাই প্রকাশ্যে, আমার আব্বা। কি কারণে আমি জানিনি, আমি আমার মতো করেছি। তো তারপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে পদায়িত হতে থাকলাম। 6টা কেন্দ্রীয় কমিটিতে আমি প্রতিনিধিত্ব করেছি ছাত্র দলের। ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সেক্রেটারি ছিলাম ছাত্র দলের। এরপরে পর্যায়ক্রমে 6টি কেন্দ্রীয় কমিটি এবং সর্বশেষ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলাম। আমার প্রেসিডেন্ট দীর্ঘদিন জেলে, আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করেছি অনেক দিন। সেই জন্য ছাত্র দলের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক। ছাত্র দল যতদিন করেছেন, ছাত্র দল করাকালীন কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে হয় এখন? অসংখ্য স্মৃতি আমার বন্ধুদের সবচেয়ে বড় সাথে স্মৃতি কোনটা সহযোগিতা। ছিল? আমার একদিন সবচেয়ে একটা স্মৃতি হলো কি, আমরা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, হলে থেকেছি অনেকদিন, কবি জসীমউদ্দীন হলের ছাত্র আমি। আমার কাছে মনে হতো না, আমরা যখন হাকিম চত্বরে ঢুকতাম, মনে হতো আমাদের নিজস্ব বাড়ি, নিজস্ব নিজস্ব আবহাওয়া, একটা স্বস্তি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে। আমাদের হলগুলা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আওয়ামী লীগ ক্ষমতায় 96-এর পরে 98-97 সালে একে একে হলগুলা সব দখল করে নিল আওয়ামী লীগের কি 7 স্টার গ্রুপ, কি ছাত্রলীগের, এরা শামীম আহমেদ টাইমের। আমাদের এক সময়ে ছাত্রলীগের সাথে তখন কোন্দল হলো, বিশ্ববিদ্যালয়ে সংঘাত সহিংসতা হলো, পার্থ নামে একজন মারা গেল ছাত্রলীগের। ওই দিন আমি হল ছাড়া হলাম, জসীমউদ্দীন হল থেকে বের হলাম, আমার রুমটা জ্বালাই দিল। আমি হল থেকে কিচ্ছু আনতে পারিনি। হ্যাঁ, এটা আমার একটা বেদনার স্মৃতি। আর একটা দিন আমার হল তো গেলই, আর একটা দিন সূর্যের সমস্ত হলগুলো আমাদের ছেলেরা সব হলে ছিল, আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগের লোকেরা রাষ্ট্রের পৃষ্ঠপোষে পুলিশ সহ গুলি গালাস, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদের সমস্ত হলগুলা থেকে বের করে দিল। আমরা হল ছেড়ে মেসে চলে গেলাম আর কি। সেটা একটা ভিন্ন জীবন। তখন মেসে যখন গেলাম, তখন বললো মেসে কেমনে থাকে, হলে একটা খোলা পরিবেশ, পর্যাপ্ত পানি সুবিধা, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই, একটা এলাহি কাণ্ড। পত্রিকা পড়তাম, কয়েন বক্সে তখন ফোন করতাম না, মানে টেলিভিশন ছিল, কিন্তু আমি একটা নতুন পরিবেশে চলে গেলাম হঠাৎ করে। এটা মানে অ্যাবজর্ব করতে আমার অনেক সময় লেগেছিল। যাই হোক, তো সেটা একটা ব্যাপার। এটা আমার একটা দুঃখের কথা যে আমি হল ছাড়া হলাম, বা আমাদের সমস্ত হলগুলা তারা দখল করে নেয়। আমার মনে আছে আমি খুব আবেগ-আপ্লুত হয়ে গেলাম। আমাদের সমস্ত হলগুলা যখন নিয়ে গেল না, ওরা আমাদেরকে বের করে দিল না, আমার কাছে খুব মানে আমি খুব ইমোশনাল হয়ে পড়লাম যে আসলে এরকম হয়নি তো কখনো। এইটাই আমার একটা দুঃখের স্মৃতি আছে। তারপরে আমাকে গ্রেপ্তার করলো যখন, সেটাও একটা অভিনব ব্যাপার। গ্রেপ্তার করলো, নিয়ে গেল আমাকে। ওই দিন নিতে পারে, প্রথম দিন নিতে পারে নাই। এই গল্পটা মানে বলতে পারি হঠাৎ করে, এটা হয়েছে পরে আর কি, এটা ছাত্র রাজনীতির স্মৃতি না। তো একদিন হলো কি, মানে হঠাৎ করে এটা বোধহয় 18 সালের ইলেকশনের সময়, তো আমি আমার বাসায় রেডি হচ্ছি। তো হঠাৎ করে 11টা অল্প অল্প শীত পড়েছে তখন। তো আমি গুলশান অফিসের দায়িত্ব কিছু আছে, তো আমি যাব, একটু রেডি হলাম। হঠাৎ করে কিছু লোক আসছে আমার বাসায়। তো আমার বাসায় একজন আমার এক ভাগ্নে ছিল, আর একজন ছিল, সেও ঢাকা কলেজে পড়ে। তো এসে পুলিশে বলছে যে বাবুল ভাই কই, বললো যে উনি তো ভিতরে আছে। বলেন যে আমরা ধানমন্ডি বিএনপির লোক আসি, মূলত তারা ডিবির লোক আর কি। তো আমার বললো যে মামা, ওই যে ধানমন্ডি ডিবির লোক, ধানমন্ডি থানা বিএনপির লোকরা আসছে, আপনার সাথে কথা বলবে, জরুরি কি? তাই আমি বললাম যে ঠিক আছে বসুক, আমি আসতেছি 1 মিনিট। ওমা 1 মিনিট তারা দেরি করেনি, আমার তারা বেডরুমে ঢুকে গেছে। ঢুকে বলে বাবুল ভাই আপনি বাসায় আইসেন কেন? তা আমি বললাম, বললো যে আমরা ডিবির লোক, আমাদের সাথে চলেন আপনি। তো আমি তো কিং কর্তব্য ভূমির হয়ে গেছি। তো যাই হোক, তো আমি বললাম ঠিক আছে আপনারা বসেন, আমি রেডি হই। বললাম। তো আমার স্ত্রী ছিল বাসায়, সে বললো যে কি ডিবি পুলিশ কি? আমার ছেলে, আমার তখন বড়ই, সে বুঝতে পারছে তার সামনেই। তো আমার ওই বললো যে কী করবা? তা আমি কি করবো, যাই। তো আমার বাসায় আবার 2টা দরজা, একটা সামনের দিক দিয়ে, একটা পাশের অন্য দিক দিয়ে গলি। তো আমার ওয়াইফ কি না কি মনে করে আমাকে হাসতে করে পাশে এই সাইডের দরজাটা খুলে, ওরা ড্রয়িং রুমে বসছে,
এসে দরজা খুলে দিল, তুমি এদিকে বেরোয় যাও। তা আমি পাটি পেটি বাঁচতে বেরোয় তাড়াহুড়ো করে নিচে আমি চলে গেলাম। হ্যাঁ, ওরা আমার আর মানে ই করতে পারে না, আচ্ছা। ওই দিন ধরতে পারে নাই। তো আমি চলে গেলাম, যাই তাড়াহুড়ো করে ধরে এক বাড়ির ছাদে চলে গেছি, ওইখানে যাই আর কি। তো কিছুক্ষণ পরে নাকি ওরা বলতেছে কি বলবো এত দেরি হয় কেন? তখন আমার ওয়াইফ কয় সে তো বাসায় নাই। কি বাসায় নেই? এই তো ওরা মানে পাগল হয়ে গেছে। পরে দেখলো বেশের দরজা খোলা টোলা, এটা মানে মারাত্মক ঘটনা। তো যাই হোক, তো ওরা খুব পাগলের মতো আমার খুঁজছে। ওরা ওদের সিনিয়রদের হয়তো বলে দিচ্ছে যে আমরা ওনাকে পাইছি, পিক করতেছি। তোরা একটু বিপদে পড়ে গেছে। সেটা ছিল 15ই ডিসেম্বর বা এরকম একটা ডেট। আচ্ছা। তো যাই হোক, আমি তখন ওই অবস্থায়, আমার ফোন টোন নাই সাথে, আমি তাড়াহুড়ো করে ঘন্টা দেড়েক পরে ওই বাসার ছাদ থেকে কোনো রকম নামলাম। একজন কেয়ারটেকার বললো যে আপনি কোথায় আসেন? আমি বললাম যে আমি তো বিপদে পড়ছি ভাই, আমার এই অবস্থা, বিএনপি করি, আমাকে একটা রিক্সা এনে দেন। আমি কোনো রকম, তো যাই হোক আমি তখন কোনো একেবারে গুলশান অফিসে চলে গেলাম। তো আমার লোকটোকরা আমার বাসায়, আমার ভাগ্নে ছিল, ওকে নিয়ে গেছে পিক করে। তো ওকে নিয়ে টিয়ে খুব টর্চার করছে। তো খুবই টর্চার করছে, সে কই থাকে, কই যায়, ড্রাইভারকে, এই কে কোথায়, সমস্ত। তো যাই হোক, আমি তো গুলশান অফিসে, বিএনপির অফিসে। তো ওইখানে আমার সামহাও আমার ফোন নিয়ে গেছে একজন আমার বাসা থেকে। তো আমি ফোন টোন আর ওপেন করি নেই। তো দুপুরে একটা কল রিসিভ করলাম, আমার এলাকার একজন ফোন করলো। তো বললাম যে আমার এলাকায় কয়টা মামলা আছে নগরকান্দায়, ওয়ারেন্ট গেছে, একটু দেখো, আমি হাইকোর্ট থেকে জামিন নিতে হবে আমার। তো এই অবস্থা, মজার ঘটনা। তো রাতের বেলায় আমি আর অফিস টফিস খালি হইলো, তখন মহাসচিব স্যার আমার বললো তুমি অফিসেই থাকো। তো আমি আর অফিসে না থাকি, 11টার দিকে সবাই বিদায় হইলো। আমি আমার একটা অন্য লোকের ডাইকে আমি আমার এক বন্ধুর বাসায় যাই রাত যাপন করলাম, ফোন রেখে গেলাম গুলশান অফিসে। ও মা, সকাল 9টার সময় সেই ট্রুপস আমারে যে ওই বাসায় নক করতেছে, সকাল 9টায়। হ্যাঁ, ও মা, আমি ঘুম থেকে উঠছি, আমার লুঙ্গি টুঙ্গি পরা, টি শার্ট পরা, আর তারা আমাকে সময় দিল না। ওখানে একেবারে মানে ফিল্মি কায়দায়। তো এইটা আপনার কাছে তো ফোনও ছিল না, ফোনও ছিল না, আমি জানি না। ওরা আমার সাউন্ডও শুনেছে, আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা, যে এলাকায় কয়টা মামলা। আমি এলাকায় তো কোনো মামলা নাই আমার। তখন বলল যে ওই যে কালকে বললেন যে এলাকার কয়টা মামলা আছে, আচ্ছা, এই ওয়ারেন্টটা আসে, ওয়ারেন্ট গেছে, এটা ফোন ট্র্যাক করেছে। হ্যাঁ, ওরা ক্যাবিনেট জাস্ট একটা ফোনে আমি রিসিভ করছি ওইটা। হ্যাঁ, কিন্তু আপনি যেখানে গেলেন পরে, যেখানে রাত্রি যাপন করলেন, হ্যাঁ, ওরা কিভাবে করেছে আই ডোন্ট নো। আমি বলি আপনাকে কাহিনীটা, আমি কোনো ফোন নেইনি। এবং আমার সাথে একজন লোক গেছিল, তার ফোন ট্র্যাক করলো কিনা জানি না, যে গেছিল আমার সাথে অনেক থাকতো ওই জায়গাও জাস্ট আমাকে নামিয়ে দিয়ে চলে আসছে। হ্যাঁ, কিন্তু এই বাসায় তার আগের দিন আমি একবার গিয়েছিলাম। এইটা কোনো একটা সূত্র মিলে বা কি করছে আমি জানি না, কিভাবে ওরা ট্র্যাক করলো আই ডোন্ট নো। আমি রাতে ওই বাসায় গল্প করলাম, আমার আর কেমনে পাবে, আমার কাছে ফোন নাই, এটা নাই, ওইটা নেই, বুঝলেন না, একদম 9টার সময়। এবং ওরা আমার খুব অত্যাচার করলো, নেওয়ার সময় আমাকে খুব অত্যাচার করলো। এবং নেওয়ার পরেও আমার বেশ ভালোই ওরা আমাকে অত্যাচার করলো, আমাকে ঝুলিয়ে রাখছিল আর কি অনেক কিছু সময়। আমার হাতটা ডিবি অফিসে। এবং অকথ্য একটা নির্যাতন করলো। ভাগ্য ভালো ওই দিন বিএনপির একটা আমাদের ছিল বোধহয় ওই যে নির্বাচনী ইশতেহার হোটেল পূর্বানীতে 18 সালে, মহাসচিব তখন সাথে বলতে পারছিল যে আমাকে নিচে টিসে বা ওই ইশতেহারের মধ্যেই ডক্টর কামাল হোসেন। সেই কারণে হয়তো পরে আর বেশি নির্যাতনের কারণে ইনিশিয়ালি আমার উপরে তারা ফিজিক্যালিও টর্চার করলো। ফার্স্ট অফ অল তাদের খুব রাগ ছিল, আগের দিন তাদেরকে আমি ফাঁকি দিয়ে চলে গেছি। হ্যাঁ, ওরা আমার বলে এই আপনি কিসের নেতা, হ্যাঁ, আপনি চোরের মতো পালাই গেছেন, আমরা আজকে বিজয় দিবস গেল 16 তারিখে, আমাদের ঘুম নাই, এটা নাই, ওইটা নাই, সারা তন্ন করে তারা কেমনে আমাকে ট্রেস করবে, তো করে নিল। সেই সময় আমি 6 মাস জেলে ছিলাম। হ্যাঁ, এর ভিতরে আমাকে অনেক রিমান্ড অনেক ধরনের ঘটনা, আমাকে যারা অত্যাচার করেছিল তাদের একজনকে আমি পেয়েছিলাম, ইন্সপেক্টর। পরে নির্বাচনে আমি পেয়েছিলাম 1-5 তারিখের পরেই, এই হাতিরপুল বাজারে আমি দেখলাম। তো আমাকে দেখে সে খুব তটস্থ হয়ে গেছিল। আমি দেখলাম তো আমি আর কিছু বলি না, আমার সাথে লোকও ছিল 3-4 জন। হ্যাঁ, আমি আর কিছু বলি না, ঠিক আছে আপনার কাজ আপনি করেন। হ্যাঁ, তো দেখলাম খুব তটস্থ হয়ে গেল আর কি। আমি চিনি সেই লোককে, একজনের বাড়ি বরিশাল, একজনের বাড়ি টাঙ্গাইলে, সামহাউ দীপক ইন্সপেক্টর। হ্যাঁ, যারা আমার সাথে খুব দুর্ব্যবহার করেছিল। তো ঠিক আছে, আমি চিন্তা করলাম এখন আর কি বলবো তাকে, যা হবারটা হয়েই গেছে। আমার চেয়ারম্যান যেটা বলেন যে আমার মাকে যদি জিজ্ঞেস করতাম, ওনাকেও তো অনেক অত্যাচার করেছে, টর্চার করতে, আমি ইচ্ছা করলে ওনাকে আমি অত্যাচার করতে পারতাম, আমি ধরতে পারতাম। হ্যাঁ, না, আমি আর এটা ধরিনি, যা আমার কপালে যা ছিল তাই হয়েছে। এটা আমাদের জীবনের অংশ, সমুদ্রে শয্যা পাচ্ছি, জীবনে চলার পথে কত কিছুই তো হয়ে যায়, আমার ভাগ্যে ছিল, সেটাই আমি মনে করেছি আর কি। তো ঠিক আছে, এইভাবেই চলছে। তারপরে তো আমি ধরেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে 4-5 বছর আমাদের গ্যাপ ছিল,
আমরা আমরা একটা, আমি একা না, আমাদের একটা গ্রুপ ছিল যারা আমরা ছাত্রদল থেকে বিদায় নিয়েছিলাম। হ্যাঁ, তারা করতে পারিনি, ঢুকতে পারিনি। টোটাল বিরোধী দল বা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি সবসময় আমাদের স্নেহ করেছেন, মায়া করেছেন আমাদেরকে। তো সেই কারণে আমরা পলিটিক্সে টিকেছিলাম। পরবর্তীতে আমি নির্বাহী কমিটিতে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি হলাম। হওয়ার পরে কাজ করেছিলাম, ঢাকা ডিভিশনের দায়িত্ব ছিল আমার, চেষ্টা করেছি যতক্ষণ ওই দায়িত্বে ছিলাম। পরবর্তীতে আমি নিজেই আমার প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী এবং তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকে বলে, বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে, যে আমি কৃষক সংগঠনের সাথে কাজ করতে চাই। তো ছাত্র দল যখন আপনি করেছেন, এখনো তো ছাত্র দল এখনো ছাত্র নতুনরা দল, করছে। অন ছাত্রদলই দল হয়, ছাত্র দল আমরা মনে করি। আচ্ছা, তো আপনি যে সময়টাতে ছাত্র দল করেছেন আর এখন যারা ছাত্র দল করছে, দুই টাইমের ছাত্র দলের মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? শোনেন, আমি 2 প্রজন্ম 3 প্রজন্ম বা 4 প্রজন্ম দেখছি আমি, ছাত্র দলের সেকাল একাল বর্তমান। আমরা তো খুব বেশি মিস করি না এই ছাত্র দলকে। প্রতিষ্ঠার পর থেকে 7-8 বছর গ্যাপ আমাদের। তারপর থেকেই আমরা ছাত্রদলের সাথে আছি প্রত্যক্ষ। তখন মোবাইলেরও যুগ ছিল না, কোনো কিছুর না। আমরা সংবাদপত্র পড়তাম, সংবাদপত্র দেখতাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে ছাত্রদলের গণ্ডগোল হয়েছে। এগুলো দেখেই আমরা ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজে আমরা মিছিল করেছি। আমার মনে আছে, বিশ্ববিদ্যালয়ের হলে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন খবর পাইতাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে, বা এরশাদের কোনো একটা ঘটনা, এর বিরুদ্ধে বা আমরা কিন্তু ক্যাম্পাসে হলে আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি। এবং তখন কিন্তু প্রতিবাদেরও একটা ধরন ছিল, শালীনতা ছিল, সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল। আমি এমনও দেখেছি যে আমি শহীদুদ্দিন চৌধুরানী, হাবিবুন নবী সোহেল, আমরা হলে গন্ডগোল হয়েছে, ক্যাম্পাসে যুদ্ধ হয়েছে, সংঘাত হয়েছে, গোলাগুলি হয়েছে, এগুলো আমরা অনেক দেখছি। একটা সময় যে গুলির শব্দে আমাদের ঘুমাইতে যাইতে হইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবার একটা সময় গুলির শব্দে আমরা ঘুম ভাঙতো। শত রাউন্ড গুলি বিনিময় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি এই টিএসসিতে গোলাগুলি হচ্ছে, হাকিম চত্বরে, মল চত্বরে 100 রাউন্ড গুলি হয়ে গেল, হয়ে গেল, সবাই ছটফট করে যে যার মতো গেল। আবার যখন গুলি বন্ধ হয়ে গেল, 15 মিনিট পরে যে যার মতো প্রেম করতেছে, বাদাম খাইতেছে, মনে হয় যে কিছুই হয় নাই। এই পরিবেশ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি দেখেছি না? এখন সেই পরিবেশ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা হয়েছে, উন্নতি হয়েছে, দীর্ঘদিন গোলাগুলির কালচার নাই, কিন্তু ছাত্র রাজনীতির নামে এর চাইতে নৃশংস অনেক কিছু আমরা দেখছি। কেন দেখেছি? ধরেন, আমি বলছিলাম না যে শহীদুদ্দিন চৌধুরানী, হাবিবুন নবী সোহেল যখন ছাত্রদলে, তার আগে ফজলুল হক মিলন বা নাজিমউদ্দিন আলম, বা তার আগে রিজভী আহমেদ, ইলিয়াস আলী, তার আগে আমানুল্লাহ আমান বা জালাল আহমেদ, যারাই ছিল, ছাত্রলীগের ছিল ইসা আলী খান পান্না, ইকবালুর রহিম, তার আগে মাইনুদ্দিন হাসান চৌধুরী, অজয় কর খোকন, বা তারও আগে যারা ছিল, আমরা দেখলাম তো সুলতান মনসুর, আব্দুর রহমানের পরে, এটা আমরা পাইনি, তারপরে আমরা পেয়েছি। তো আমার কথা হলো কি, যে ছাত্র রাজনীতির মধ্যে তখনও একটা স্বকীয়তা, শালীনতা বা নিষ্ঠুরতা ওইভাবে তখন স্পর্শ করে নাই। ক্যাম্পাসে গোলাগুলি হয়েছে, আমরা মধুর ক্যান্টিনে আবার একসাথে বসছি, যখন নেতাদের গায়ে কেউ হাত তুলে নাই। কিন্তু সেটাই বলছি যে নেতাদের গায়ে কেউ, আমি এনি চৌধুরীকে আমি এটাও বলতে শুনেছি, শহীদুদ্দিন এনিকে, আমি ভাই ক্যাম্পাসে মার্ডার হয়ে গেছে, চলেন আমরা বের হয়ে যাই এদিক দিয়া। কেন বের হবো? আমি এখানে বাহাদুর আছে, ওরা আছে, আওয়ামী লীগ ক্ষমতায়। আবার বাহাদুর ব্যাপারীও আমাদের সাথে কত, মানে একসাথে আমাদের পরস্পরের আন্তরিক সম্পর্ক ছিল। মধুর ক্যান্টিন একপাশে ছাত্র, গন্ডগোল হয় নাই তা না, গন্ডগোল হয়েছে, কিন্তু কেউ নেতাদেরকে অসম্মান করে নাই কিন্তু। এই কালচার আমরা দেখি নেই। এখন তো কথায় আপনি জানেন, আমি যখন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, বা তার আগে যে কমিটি, 476 বার হামলা হয়েছে ছাত্রদলের উপর, রক্তাক্ত করা হয়েছে, ভয়ঙ্কর হামলা হয়েছে। প্রেসিডেন্টকে প্রায় হত্যা, সুলতান সালাউদ্দিন টুকুকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যে নিষ্ঠুরতা করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সহনশীলতা বলতে কিচ্ছু নাই। পরমত ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি গণতন্ত্রের চর্চার পাদপীঠ আমরা জানতাম। মুক্ত বুদ্ধি গণতন্ত্র চর্চার পাদপীঠ, সব সংগঠন এখানে, বাংলাদেশের কোথায় কি আছে সেটা না, এইখানে মানে একটা স্বকীয়তা ছিল, স্বাধীনতা ছিল। বাম সংগঠন বলেন, অন্যান্য সংগঠন বলেন, সেই জায়গায় প্রত্যেক নেতৃত্বের প্রতি আমাদের একটা আস্থা ছিল, সম্মান ছিল। ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারির উপরে আমরা হামলা করতে পারি, এই কৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না। এটা আমদানি করা হয়েছে মূলত আসলে আওয়ামী লীগের 96-এর পিরিয়ড থেকে। মূলত 96-এর পিরিয়ড থেকে। প্রত্যেকের আলাদা আলাদা হলও ছিল। আওয়ামী লীগের আমলে বিএনপির আমলে আওয়ামী লীগের আলাদা, এই হলে ছাত্রদল থাকবে, এই হলে ছাত্রলীগ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও মাদকের আখড়া হয় নাই, হলে মাদক বাণিজ্য হয় নাই, দুর্বৃত্ত ডাকাতের গ্রাম হয় নাই। ছাত্র রাজনীতির, সুস্থ ছাত্র রাজনীতির চর্চা ছিল। তার মধ্যে অসুস্থ অনেক কিছু হয়েছে, কিন্তু এরকম না। এই সীমাহীন নির্যাতন, নিপীড়ন, দুর্বৃত্ত ডাকাতের গ্রাম তখনও হয়নি বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলা। খুবই দুর্ভাগ্য।
তাহলে সেই সময়ের সাথে এখনকার ছাত্র রাজনীতির কি পার্থক্য দেখেন? না, পার্থক্য যেটা দেখি, দেখেন শোনেন, এই যে এখন হয়তো ক্যাম্পাসে গোলাগুলি হয় না, এটা একদিক দিয়ে ভালো এই ফ্যাসিস্ট পতনের পরে। কিন্তু ফ্যাসিস্ট পতনের পরে আমাদের ছাত্র নেতাদের মধ্যেও যে মানে কি বলবো, যুদ্ধ, সেটা কিন্তু সুস্থতার মধ্যে পড়ে না। এটাও এক ধরনের অসুস্থতা মনে করি। ওই যে কি ডাকসুর কি দুইটা ছেলে আছে, কিরাম জুবায়ের আর কি, তারা কি ভাষায় কথা বলে, কি আচরণ করে, কি তাদের বডি ল্যাঙ্গুয়েজ। ছাত্র রাজনীতি হবে সৌন্দর্যমণ্ডিত, এদেরকে আদর করবে। আমাদের তো কেউ ঘৃণা করে নাই খুব একটা, কিন্তু এখন কিন্তু অনেককে অনেক ঘৃণা করে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি হয়েছে, জিএস হয়েছে একটা ছেলে, কি নাম, কি তার বডি ল্যাঙ্গুয়েজ, কি তার আচরণ, চেহারা নিয়ে আমি বলবো না, কিন্তু আপনার যতটুকু আল্লাহ আপনাকে যে দিয়েছে সেটা আপনি সুন্দর করবেন না? সেটা পরিশীলিত মার্জিত হিসেবে আপনি উপস্থাপন করবেন না? করবেন তো, কিন্তু এটা আমরা দেখছি না। কৃষ্টি, সংস্কৃতি, সহনশীলতা, সুবচন, হ্যাঁ, সুনীতি, এগুলা বিলীন হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে তো মানে আপনারাও যখন ছাত্র রাজনীতি করেছেন তখন এবং এখনো 3টা ছাত্র সংগঠন মানে জনবল অনেক বেশি। একটা হচ্ছে ছাত্রদল, ছাত্রলীগ এবং ছাত্র শিবির। তো আমি ছাত্র দল নিয়ে বলতে চাই যে ছাত্র দলের প্রধান প্রতিপক্ষ কারা, ছাত্র শিবির নাকি ছাত্র লীগ, এবং সেটা কেন? প্রধান প্রতিপক্ষ কারা জানি না, কখনো কখনো শিবির, হ্যাঁ, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে শিবিরের অসংখ্যবার, ওখানে তো ছাত্রলীগ খুব একটা নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তাই, আমাদের সাথে শিবিরই প্রতিপক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় ছাত্রলীগ আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠন, প্রতিপক্ষ যদি আমরা না বলি, প্রতিদ্বন্দ্বী সংগঠন হিসেবে ছিল। তবে শিবির তো আসলে আওয়ামী লীগের আমলে বা অন্য কোনো সময় খুব একটা মেইন স্ট্রিমের সামনে আসতে পারেনি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই আসতে পারেনি তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তবন্ধী প্রগতির চর্চা বলি না, এখানে ছাত্রলীগ, ছাত্রদল, বাম, নানান ধরনের ছাত্র সংগঠন, এরাই নেতৃত্ব দিয়েছে করতে। এই অগাস্টের পরে এসে ছাত্রলীগে, ছাত্র শিবিরের উত্থান দেখছি এখানে আর কি। আমরা সব মিলিয়ে একটু জানতে চাই যে শুরু থেকে ছাত্র দলের শুরু থেকে এখন পর্যন্ত প্রধান প্রতিপক্ষ কোন দল? না, প্রধান প্রতিপক্ষ আমাদের ছাত্রলীগই ছিল অ্যাজ এ হোল। এবার কখনো কখনো কোথাও কোথাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক 2-4টে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আমাদের সাথে তারা মুখোমুখি হয়েছে, বা অনেক রকমের সংঘাত সহিংসতা, আমাদের অসংখ্য মানুষকে তারা হাত পা কাটছে, রক কেটেছে, খুনাখুনি হয়েছে, তাদেরও হয়েছে, কেউ হয়নি সেটা না। আমাদের যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি ক্ষমতা 1991 থেকে নুরুল হুদা মুসা একজনকে খুন করা হলো, প্রফেসর এনামুল হক স্যারের ছেলে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ফরহাদ, আমাদের ছাত্র নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তার একটা হাত না, এখনও আমি দেখি, যখন দেখি তখন শিবিরের সেই হাত কাটার কথা আমার মনে পড়ে। হ্যাঁ, তো শিবির ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। আর অ্যাজ এ হোল সারা দেশে আমাদের সাথে ছাত্রলীগের সাথেই আমাদের প্রতিদ্বন্দ্বিতাটা হয়েছে। তার মানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র শিবির ছিল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কয়েকটা বিশ্ববিদ্যালয় কলেজে শিবিরের উত্থান ছিল। আর তারপরে ধরেন আপনার এই যে ফ্যাসিবাদী রিজিম, এই রিজিমে তো ছাত্র শিবিরকে আমরা কোথাও ওইভাবে পাইনি, কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাও না। তখন মেইনলি ছাত্র দলকে ফাইটটা করতে হয়েছে। আপনি কি কোনো কৃষক পরিবারের সন্তান কিনা, কেন মানে কিভাবে আপনি কৃষক দলের? গুরুত্বপূর্ণ। আমি তো বিএনপির রাজনীতি, ছাত্র দল শেষ করে বিএনপির রাজনীতিতে অ্যাকোমোডেট হয়েছিলাম, ভালো জায়গায়, ভালো দায়িত্বে ছিলাম আমি, গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি এটা ছেড়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বললাম যে আমি কৃষকদেরকে নিয়ে একটু কাজ করতে চাই। আমার মূলত ফ্যাসিনেশন, আমি একটা বৃহৎ কৃষি পরিবার থেকে এসেছি, কৃষক পরিবার থেকে এসেছি। আমার দাদার কম না, ভালোই জমি টমি ছিল। হ্যাঁ, আমাদের পরিবার, আমি হালের বলদ দেখেছি, 5টা হালের, মানে 5 জোড়া হালের গরু ছিল, এটা আমি দেখেছি। হ্যাঁ, আমার বাড়িতে মানে কি বলে, ওই বসন্ত যখন ওই হয়, মানে এটা নবান্ন হয়, ধান বা রবি শস্য টস্য এগুলা বা আখ, এগুলো একটা সমারোহ। আমাদের বাড়িতে আমরা 51 পরিবার, 35 জন 40 জন মানুষের রান্না হয়তো এক হাঁড়িতে। হ্যাঁ, আমি এটা দেখে দেখে আমি বড় হয়েছি। আমরা ভাত খেতাম বড় একটা করে, ভাইয়েরা বোনেরা পাটি বিছিয়ে, সেই দিনগুলো আমি অনেক মিস করি। হ্যাঁ, এই পরিবার থেকে আমার উঠে আসা। আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, ধান, পাট, সরিষা, আমাদের কোনোদিন ওই সরিষার তেল কিনে খেতে হয় নাই, এটা বাস্তবতা। আমি এই কারণে আপনি সবজি আমাদেরকে কখনো কিনে খেতে হয়নি। হ্যাঁ, এগুলা গুড়, মানে খেজুরের গুড়, আমাদের বাড়িতে 100, মানে কি বলবো, খেজুরের গুড় 100 হাঁড়ি খেজুরের গুড় হইতো, তার অর্ধেক আমরা পেতাম। আমাদের এলাকায় তাফাল বলতো, ওই মানে ইসে না, কি বলে, পাতিলে না, তাফালের মধ্যে খেজুরের রস চাল। আপনার শৈশবটা ছিল? আমার শৈশবটা খুব এরকম, আমরা হেসেছি, খেলেছি, বৃষ্টিতে ফুটবল খেলেছি, নদী, আমার বাড়িতে বড় পুকুর ছিল, পুকুরে ঝাঁপড়াইছি ভাইয়েরা বোনেরা, মানে স্কুলে গিয়েছি, আসছি, পায়ে হেঁটে স্কুলে যেতাম। গ্রামের পথ, মেঠো পথ একরকম, তখন বলা যায় কোনো রকম রাস্তা, সেই উত্তাল পাখি শিকার করতে যেতাম, মাছ
মাছ ধরতে যাইতাম আমার বাড়ির বড়দের সাথে। মানে একটা দুর্দান্ত স্মৃতি, গাছের থেকে ফল পেড়ে খাইতাম। আমার বাড়িতে প্রায় 100টা নারিকেল গাছ ছিল, আম জাম বন বাদার, সীমাহীন প্রাকৃতিক পরিবেশ, প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্য এর মধ্যেই আমাদের বেড়ে ওঠা, একেবারে অনাবিল একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আচ্ছা, তাহলে একটু তৃণমূলের কথা জানতে চাই যে কৃষক, আপনি নিজে একসময় কৃষি পরিবারের সন্তান হিসেবে এখন আপনি হাল ধরেছেন, কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। কৃষক দল কি কৃষকদের জন্যই নাকি বিএনপির যারা কৃষক তাদের জন্য এই কৃষক দল? না, ওইটা না, আমি বলছি জিনিসটা তো সেই জায়গা থেকে আমি দেখেছি গ্রামের অবস্থাপন্ন অনেক কৃষক তাদের পেশা ধরে রাখতে পারে নাই। কৃষক সঙ্গত কারণ আছে অনেক, তখন হয়তো ঘরে অনেক তার বয়স্ক মানুষ ছিল, নিজেদের কাজ নিজেরা করতে পারছে, বা বিকল্প কোনো ব্যবসা ছিল না, বা বিকল্প চাকরির ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত কর্মসংস্থান ছিল না, মানুষ বাধ্য হয়ে পুরনো পেশায় থাকছে, বাধ্য হয়ে। আর নিজেদের জমি আছে, জমিগুলো আবাদি পড়ে থাকবে বা বর্গা দিলে সে অর্থে সেভাবে পাওয়া যাচ্ছে না। সেই জন্য মানুষ 5000 বছরের পুরনো পেশা, পৈতৃক পেশা, বাপদাদার পেশা, এটা ছেড়ে দেয়নি। মানুষ করতে বাধ্য হয়েছে। কিন্তু কৃষকরা উপেক্ষিত, আমি দেখেছি কৃষক তার পণ্যের মূল্য পায় না, কখনোই পায় না, নিগৃহীত হয়। মধ্যস্বত্বভোগীরা তার এই মানে ঘাম শ্রমের যে ফসল রক্তচোষার মতো খেয়ে ফেলে। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের এলাকায় প্রচুর পেঁয়াজ উৎপন্ন হয়। বাংলাদেশে 35-36 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়, তার 8 লক্ষ মেট্রিক টন আমাদের ফরিদপুর জেলা রাজবাড়ী জেলা হয়। 8 লক্ষ মেট্রিক টন, নট এ ম্যাটার অফ জোক। আমার থানায়, আমার পাশের থানায় মানে 3 লক্ষ 4 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ হয়, কিন্তু কৃষকরা পেঁয়াজের মূল্য পাচ্ছে না। আমি দেখছি অনেকে পেঁয়াজ পচে যাচ্ছে, সংরক্ষণ করতে পারে না। শত শত মন পেঁয়াজ পায় একটা পরিবার, 500 মন পেঁয়াজ পায়, 600 মন পেঁয়াজ পায়, কিন্তু সিজনের সময় তারা পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না। একসময় সোনালি আসছিল আমাদের পাট, সেই পাটের সুদিন এখন নাই। পাটকল হয়েছে, সব হয়েছে, আমাদের পাট, আমাদের জুট মিল ইন্ডিয়ানরা নিচ্ছে, বিদেশিরা নিচ্ছে, চাইনিজরা নিচ্ছে, নিয়ে তারা সেটাকে মানে কি বলে রিফাইন করে আবার আমাদের এখানেও চড়া মূল্যে কার্পেট হিসেবে বিক্রি করছে, নানান হিসেবে বিক্রি করছে। এখানে তাহলে সংকটটা ঠিক কোন জায়গায়? কৃষকদের উৎপাদন, বাজার নাকি ন্যায্য মূল্য? না, বাজার ব্যবস্থাপনা। এটা তো বাজার ব্যবস্থাপনা তো খুবই গুরুত্বপূর্ণ ইউনিট। একদিকে ধরেন যদি আপনার মানে কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক এর দাম যদি বাড়ে, আর কৃষি শ্রমের দাম যদি সাথে বাড়ে, ধরেন যার জমি আছে তিনি তো একা শ্রম দিতে পারেন না, কৃষক শ্রম লাগে তার, আবার কৃষি শ্রম যিনি দেন তারও জীবনমানের ব্যাপার আছে। আমি 20 টাকা 15 টাকা একজন শ্রমিকের দেখেছি, কৃষি শ্রমিক আমি দেখেছি, সেই কৃষি শ্রমিক এখন 500 টাকার নিচে নাই, বা 700-800 টাকার নিচে নাই, এবং তারাও একটা বেলা পর্যন্ত কাজ করে। আমি শুনেছি, আমি খুব নিবিড়ভাবে এখনও গ্রামে যাই, দেখি। তো কৃষক যে উৎপাদন করে তার উৎপাদনের খরচ তো হয় না। এইটা তার একটা, যেই কৃষকের 10 বিঘা জমি আছে, পরের বছর আপনি খবর নিয়ে দেখবেন যে 1 বিঘা বিক্রি করে তার জীবনমান ধারণ করতে হয়, তার মায়ের চিকিৎসা করতে হয়, তার বাবার চিকিৎসা করতে হয়, সন্তানের পড়াশোনা করতে হয়। এটা বাস্তবতা, আমাদের কৃষকের দুর্দশা। কৃষক ক্ষয়ে ক্ষয়ে মরে, ধুকে ধুকে মরে। আর এই যে মধ্যস্বত্বভোগী, আমরা যদি উৎপাদন না করি, কৃষক বাংলাদেশ, আপনি অনেক কথা বলতে পারবেন, ধরেন বাংলাদেশের গার্মেন্টসের কথা বলবেন, বা বাংলাদেশের রেমিটেন্সের কথা বলবেন, বাট এখনও আপনি বাংলাদেশের 50 থেকে 60% মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত, এবং বাংলাদেশের জিডিপি বা অর্থনীতি বা জাতীয় যা কিছু বলেন, এখনও কিন্তু আপনি সার্চ দিয়ে দেখেন, এখনও 50 থেকে 60% কৃষি নির্ভর। কৃষকদের মূল সংকট, তার মানে কৃষকের সংকট হলো কৃষক তার অধিকার পাচ্ছে না, কৃষক তার পণ্যের মূল্য পাচ্ছে না, বা সরকারের পৃষ্ঠপোষকতা সেই অর্থে পায় নাই। অনেক সরকার আসলো গেল, বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু কৃষকের খবর ওইভাবে কেউ নিতে পারে নাই। এইবার একটু আশ্বস্ত হলাম যে আমাদের সরকার, যেটা গণতন্ত্র থাকলে যেটা হয়, তারা অনেকগুলা কৃষি উপকরণ বা আধুনিক যন্ত্রপাতি আমদানি, এই বিষয়গুলা মানে ভ্যাট মকুব, ট্যাক্স মকুব করা, বা এই বিষয়গুলো, এবং কৃষকদের যাতে পণ্যের মূল্য পায়, সেই জন্য আমরা সংসদেও কথা তুলছি, এখানেও বলছি কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য বা কৃষি পণ্য, এবার যে যত আম উৎপন্ন হয়েছে, এই আমের সদ্ব্যবহারটা আমরা করতে পারছি না। কিন্তু এই আম আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি, বা আম থেকে কিভাবে আমরা জুস তৈরি করে বা বিকল্প কি তৈরি করে বা এটা সংরক্ষণ করে অফ সিজনে আমরা এটাকে ইউজ করতে পারি, সেই ধরনের প্রযুক্তি কিন্তু আমাদের এখানে তৈরি হয় নাই। আগামী বছর থেকে হবে, আমরা নিশ্চয়ই বিএনপির পরিকল্পনা শুনবো। এটা একটা গুরুত্বপূর্ণ সেই কাজগুলা, বা বাংলাদেশের কৃষক, ধরেন শ্রমিকরা ধর্মঘট করতে পারে, চাকরিজীবীরা ধর্মঘট করতে পারে, কৃষকরা তো ধর্মঘট করতে পারে না। আমার সে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যে কৃষক প্রান্তিক লেভেলের মানুষ যারা, তাদের হয়ে বা তাদের পক্ষে বা তাদের সাথে নিয়ে যদি কিছু করতে পারি। কৃষক দল কি কৃষকদের জন্য, নাকি বিএনপির যারা কৃষক তাদের জন্য এই দল? না, কৃষক দলটা হলো কি,
আমি আপনাকে বলি যে একটা হলো কৃষি সংগঠক, কারণ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনি কি কৃষক, যে আপনি কৃষক দল করেন সেটা একটা ইস্যু। মানে আপনি জানেন কিনা উপমহাদেশের কৃষি আন্দোলনের ইতিহাস আপনি জানেন কিনা? জওহরলাল নেহেরু বিলেত থেকে পড়ে এসে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হামলায় আহত হয়েছিল। নেতৃত্বের বিষয়টা ভিন্ন। মাওলানা ভাসানী নেতৃত্বের কৃষক বিষয়টা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমি কৃষক দল করতে গিয়েছিলাম এই কারণে যে বাংলাদেশের প্রান্তিক লেভেলের যে কৃষক তাদেরকে সংগঠিত কিভাবে করা যায়, এটাই মূলত আমার কাজ ছিল। বা আমি মনে করেছিলাম যে এই যে বিপুল জনগোষ্ঠী, তারা তাদের স্বার্থের কথা বলতে পারে না, একজোট হইতে পারে না, তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে না, তারা ধুকে ধুকে মরে, তারা তাদের উৎপাদিত ফসলের মূল্য পায় না। সেই অধিকারটা যাতে অন্তত একজোট হয়ে আমরা বলতে পারি, আমার সেই গোলটা ছিল, টার্গেটটা ছিল। আমি সবটুকু পারি নাই বা অনেকটুকুই পারি নাই, বা সেই পরিবেশও পাইনি বিগত ওই ফ্যাসিবাদের আচরণের কারণে। যে এই যে তৃণমূল পর্যায় থেকে কৃষকদেরকে সংগঠিত করে তাদের বিষয়ে তাদেরকে সচেতন করা, তাদের অধিকারের বিষয়ে আমার টার্গেটটা ছিল ওইটাই। এবং কৃষক দলের কাজটাও মূলত এটা, যে কৃষকদের সংগঠিত করা, তাদেরকে সচেতন করা। একদিকে আপনার দেশপ্রেম, আপনার অধিকার, গণতন্ত্র, আর আরেকটা হলো আপনি আপনার সেক্টরে, আপনার ব্যক্তিগত জীবনে, জীবন আচারে আপনি যে ফসল উৎপাদন করছেন বা করবেন তার হিস্সাটা আপনার আদায় করে নেওয়া, এইটাকে সচেতন করা। এই জন্যই মানুষকে, কৃষকদেরকে সংগঠিত করা আমার টার্গেট। আচ্ছা, কৃষক দল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে। আচ্ছা, 1980 সাল। আমি বলি কৃষক দলের কিন্তু একটা রয়্যাল হিস্ট্রি আছে, অভিজাত সংগঠন হিসেবে চিন্তা করা হয় আমাদের অঙ্গ সংগঠনের মধ্যে। কারণ কৃষক দলের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস, আহ্বায়ক ছিলেন জাস্টিস আব্দুল সাত্তার, হোয়েন মানে হি ওয়াজ দ্য ভাইস চেয়ারম্যান অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রেসিডেন্ট এবং জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ছিলেন ভাইস প্রেসিডেন্ট। তিনি কৃষক দলের ফাউন্ডার। তারপরে ধরেন আব্দুল রহমান মান্নান ভূঁইয়া ছিলেন কৃষক দলের প্রেসিডেন্ট, মাহবুব আলম তারা ছিলেন কৃষক দলের প্রেসিডেন্ট, হুইট বিএনপির নামকরা নেতা। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির 2জন মহাসচিব কৃষক দলের রাজনীতিতে উঠে আচ্ছা, ব্যক্তি হিসেবে তারা সফল, আমি দল সফল কিনা একটু নির্দিষ্ট করে প্রশ্ন করি, আশা করি আপনি নির্দিষ্ট করে উত্তর দেবেন। সেটা হচ্ছে প্রায় তাহলে 45 বছর পার হয়ে গেছে কৃষক দলের বয়স। এই 45 বছরে কৃষক দলের এমন কোন সাফল্য আছে যে কৃষক দলের এই আন্দোলনের ফলে বাংলাদেশে কৃষিক্ষেত্রে এই পরিবর্তনটা আসছে? যেমন এবার আমরা বলি, আমরা কৃষক দলের পক্ষ থেকে এবার বাজেটের পূর্বে আমরা কিছু কোয়ারি বা আমি এবার এই 45 বছরের হিস্ট্রি জানতে চাই যে না, এমন কোন সাফল্য 45 আছে বছরে কিনা? হয়েছে কি আমাদের অঙ্গ সংগঠন হিসেবে সেই রকম মানে একেবারে মানে ল্যান্ডমার্ক কোনো সাকসেস আপনি খুঁজে পাবেন না। বাট বিগত আমলে তাহলে কি 45 বছরে কৃষক দলকে ব্যর্থ বলা যায়? না না, ব্যর্থ বলবেন না, তারা কাজ করেছে, কাজ হয়েছে, অনেক তারকা খচিত নেতৃত্ব ছিল। এই বিগত কয়েক বছরের কথা আমি বলি, আমরা যখন কাজ করেছি আমরা চেষ্টা করেছি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষকদের সংগঠিত করবার জন্য। এবং আপনি খেয়াল করবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা কিন্তু প্রতিবাদ সমাবেশে ছিলাম, ঢাকা শহরে করেছি, যেটা অন্য কেউ করতে পারিনি। শত শত এই যখন বুকের উপরে গুলি করে দুর্বিষহ দিন, তখনও আমরা কৃষক সমাজকে নিয়ে প্রতিবাদ করেছি। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী শহীদ হয়েছে, গ্রামে গঞ্জে জেলায় জেলায় হাজার হাজার মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ সভা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। আমরা সক্রিয় ছিলাম মেইন স্ট্রিমের সাথে, কিন্তু আমি বিএনপির সাথে। কিন্তু এর বাইরে আপনি যেটা মেন করেছেন যে কৃষক আন্দোলনের স্পেসিফিক কৃষকদেরকে নিয়ে, সেই অর্থে সেটা আমরা পারিনি, এটা তো অসত্য না। আচ্ছা, তার মানে কি আপনারা কৃষক পর্যায় পর্যন্ত আপনাদের এই রাজনীতিটা পৌঁছাতে পারেন নাই? আপনাদের কি দলীয় সীমাবদ্ধতার মধ্যে আসলে কৃষক সেটা না, শোনেন হয়েছে কি, মানে কৃষক আন্দোলন কৃষকদের পারিনি সেটাও যেমন ঠিক না, আবার পেরেছি সেটাও ঠিক না। এই যে যারাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, বা আপনাকেও যদি প্রশ্ন, আপনিও তো কৃষক করতে, আপনার পূর্বপুরুষের হিসাব যদি করি, তা আপনিও তো আমাদেরই মানুষ। এই যে যারা বিএনপি করে এরা অনেকেই কৃষক, বা যারা অন্য দল করে তারাও তো কৃষক। এক অর্থে মানে টোটালি একেবারে প্রান্তিক লেভেলের কৃষকদেরকে একজোট করে আমরা ওই অর্থে আসলে পারি। বিএনপি একটা মূল দল, যুব দল আছে, শ্রমিক দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, ছাত্র দল আছে। ছাত্র দলের বিষয়টা ভিন্ন। ছাত্র দল ছাড়া এই যে অঙ্গ সংগঠনগুলোর সদস্য যারা, তারা কিন্তু যদি যুব দলও করে সে কিন্তু মনে করে আমি বিএনপি করি, স্বেচ্ছাসেবক দল করে সেও মনে করে বিএনপি করি, কিন্তু এই সংগঠনে আমি আছি। তো কৃষক দলটা কি, আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে কৃষকরা কি এটা মনে করে যে আমাদের জন্য এই দলটা কাজ করে সুতরাং আমি এই কারণে করি, নাকি সে মনে করে আমি বিএনপি করছি? না না, আমি আপনাকে বলি কিভাবে কাজ করে। ধরেন আপনার মনে আছে কিনা জানি না, আপনার বয়স কত, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, বেগম খালেদা জিয়া প্রথম কৃষকদের জন্য 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দিলেন, 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিলেন। যদি একটি কৃষি বান্ধব সরকার না হয়তো, জিয়াউর রহমান আসলেন, তার আগে
তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, হাজার হাজার মানুষ না খেয়ে মরল। জিয়াউর রহমান বললেন খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, আপাতত দ্বিগুণ করতে হবে। উনি করেছিলেন। উন্নত জানের ধান আমদানি করলেন, ইরি ধানের চাষ পুরো করলেন, খাল খনন করলেন, জিকে প্রজেক্ট চালু করলেন। হ্যাঁ, করলেন তো উনি। করে উনি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলেন। বাংলাদেশে ফুলে ফলে ফসলি উৎপাদন দ্বিগুণ হয়ে গেল। বাংলাদেশ খাদ্য রপ্তানি করা শুরু করে দিল 80 সালে। অল্প হলেও আমরা করেছিলাম। ফুলে ফলে সুশোভিত হয়ে গেল, শস্য শ্যামলা হয়ে গেল বাংলাদেশ। বিএনপি করেছিল, জিয়াউর রহমান করেছিল, বেগম খালেদা জিয়া এসে এটা করেছেন। আমার প্রধানমন্ত্রী কৃষির উপর তার অসাধারণ ফ্যাসিনেশন। আমি ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি। উনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি ময়মনসিংহে চলে গেলেন গাড়ি চালায়, যে এখানে সৌদি আরবের খেজুরের চাষ কীভাবে হচ্ছে দেখবার জন্য। উনি ঈশ্বরদী চলে গেলেন। পেঁপে বাচ্চা নামে এক ভদ্রলোকের বিস্তর একটা ফার্ম ছিল, যে তিনি কীভাবে পেঁপে চাষ করছেন, এটা কীভাবে উৎসাহিত করা যায়। উনি একটি খামার বা একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। উনি এই কর্মসূচি, আমি শেষ করি, এই কর্মসূচি উনি চালু করে দিলেন। ব্যাপক জনপ্রিয়তা, হাঁস মুরগি ছাগল গরু এটা চাষ করলেন। আমরা এবার ক্ষমতায় এসে কৃষকদের জন্য কি করেছি, শুধু স্লোগান না। প্রথম ক্যাবিনেট মিটিং, 10,000 টাকার কৃষি ঋণ মাফ হয়ে গেল কৃষকের। 12 লক্ষ কৃষক। কৃষি কার্ডের জন্য এবার বাজেটে আলাদা বিপুল বরাদ্দ আমরা রাখলাম। তো আপনি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিতে হইবে না। মানুষ দেখবে যে বিএনপি বক্তৃতায় না শুধু কৃষকের জন্য কাজ করতে চায়, তার ভিশন এবং তার টার্গেট মিন করে, যে শুধু কৃষকের জন্য না। তো সেটা আমরা আমাদের সরকার করবে বিশ্বাস। এবং এবার বাজেটেও আমরা কৃষকদের জন্য এই যে কীটনাশকের আমদানি পণ্যের উপরে বা কৃষি যন্ত্রপাতির উপরে এই বিষয়গুলো নিয়ে আমরা সুপারিশ দিয়েছিলাম, আমাদের সরকার সেটা রেখেছে। নিঃসন্দেহে আপনি ভালো বলেছেন, বিএনপি কৃষকদের জন্য কাজ করছে। যদিও আমার প্রশ্ন ছিল যে কৃষকরা কি বিএনপি করি মনে করে কৃষক দল করে, নাকি আসলে আমাদের জন্য কাজ করে মনে করে সে কৃষক দল করে। যা হোক, এখন আপনার এলাকা নিয়ে জানতে চাই যে ফরিদপুর 4 আসন থেকে আপনি নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হিসেবে কাজ করছেন। 5 বছর পর যদি সেই আপনার আসনের লোকজন আপনাকে জিজ্ঞাসা করে, প্রশ্নের মুখে ফেলে যে আপনি আমাদের জন্য কি করেছেন, তো আপনি কোন কাজটা না করতে পারলে নিজেকে ব্যর্থ মনে করবেন? না, প্রথম কথা হলো কি, যে একটা নির্বাচনী এলাকা মানুষের বিপুল প্রত্যাশা থাকে, নানান ধরনের সমস্যা এবং সম্ভাবনা, হ্যাঁ, এইগুলা থাকে। ফার্স্ট অফ অল, যে আপনি দলমত নির্বিশেষে আপনি এখানে একটা দানবীয় শাসন তৈরি করবেন কি করবেন না, হ্যাঁ, এইটা একটা ইস্যু। আপনি চাইলে পারবেন দানবীয় শাসন করতে, ধরে মেরে কেটে, বাট মানুষ স্বস্তিতে করতে পারে কি না, যে আমি স্বস্তি বোধ করি এখানে একজন নেতৃত্ব আছে, আমাদের এমপি আছে, তিনি আমাদের উপর কোনো জুলুম হইলে তিনি দেখবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আর বাকি যে ইস্যুগুলো থাকে, ডেভেলপমেন্ট থাকে, হ্যাঁ, শিক্ষা থাকে, নিরাপত্তা থাকে, এই ইস্যুগুলো তো আছে। নদী ভাঙন আছে আমাদের এলাকায়, বিস্তর সমস্যা, বিপুল মানে কি বলবো, আমাদের 3য় বিশ্বের দেশ, এখানে প্রচুর সমস্যা। আপনার সীমিত সম্পদ, এটা দিয়ে আপনাকে ম্যানেজ করতে হয়। আমাদের এখানে একটা ট্রমা সেন্টার হবার প্রয়োজন আছে। আমি বলেছিলাম নির্বাচনের আগে, আশা করি আমার দল, আমি সেটা নিয়ে কাজ করছি, হ্যাঁ, এবং হবে আশা করি। মানে প্রচুর মানুষ মারা যায়। এখানে একটা বিশ্ববিদ্যালয় হবার কথা আছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের ফরিদপুর জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমার বিস্তর কৃষি অঞ্চল। আমার মূল কথা হলো কি, যে একটা সুশাসনের পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ নিরাপদ বোধ করবে যে এই মানুষটা আমাদের মানুষ, তিনি আমাদের জন্য করবেন, আমাদের এই আস্থাটুকু তৈরি করা। আমাকে যাতে তারা মনে না করে যে একজন কি গডফাদার, একজন সন্ত্রাসী, রাজনীতির নামে যেটা হয়। আমি মানুষের আপনজন হতে চাই। এইটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন এমপির হাতে অসীম ক্ষমতা থাকে না, কিন্তু এমপিকে যাতে মানুষ নিরাপদ মনে করে, আশ্রয় মনে করে, এটাই আমার মূল টার্গেট প্রথমত। আচ্ছা, এর আগে আপনি ফরিদপুর 2 থেকে নির্বাচন করেছিলেন? করিনি, আমি প্রস্তুতি নিচ্ছিলেন ফরিদপুর 2 থেকে করবেন, তো আবার হঠাৎ করে ফরিদপুর 4 থেকে নির্বাচন করলেন। তো এই আসন পরিবর্তনের কারণটা কি হলো? আপনার প্রত্যাশার জায়গাটা ছিল নিশ্চয়ই 2, সেখান থেকে 4 কেন হলো, এবং এখানে 4 হওয়ার যখন হলো তখন আপনার জন্য চ্যালেঞ্জ কি ছিল? হ্যাঁ, এটা হলো কি, আমি আপনাকে বলি, হ্যাঁ, আমার 2-এ আমার জন্ম, ফরিদপুর 2-এ নগরকান্দা সালতা জন্ম, বেড়ে ওঠা সঙ্গত কারণে। বাট আমি তো রাজনীতি করি, পুরা জেলায় করেছি, সারা দেশেই করেছি, আমার দীর্ঘদিনের ক্যারিয়ার আপনি জানেন সবসময়। তো সেখানে আরেকজন প্রার্থী আছে, তিনিও গুরুত্বপূর্ণ প্রার্থী আমাদের দলের, তার ফ্যামিলি লিগেসিও এখানে আছে, বাট আমার ফ্যামিলি লিগেসি ওইভাবে পলিটিক্সের সাথে এই লেভেলের ছিল না। এই কারণে 4-এ আসছেন। চ্যালেঞ্জ কি ছিল? তো আমার পার্টি চিন্তা করলো, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখনকার সময় আমাকে ডেকে বললেন, দেখো একই জায়গা, এই পরিবেশ, আমি ইচ্ছা করলে তো একজনকেই দিতে পারবো, তোমাকেও যদি দেই আরেকজনকে তো সরাতে হবে, তো আমি চাই তুমিও আসো।
আমাদের সাথে সংসদে, তোমাকেও প্রয়োজন, তো তোমার জন্য আমি এইটা চিন্তা করেছি, বা তোমার কাছে কোনো বিকল্প আছে কিনা তুমি বলো, হ্যাঁ তোমার কাছে কি বিকল্প চিন্তা আছে। তখন সব আলোচনা করে যে এখানেই মনে করলাম মনস্থ, আমার পাশেই, দূরে না, এইখানেই মনস্থ। এটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জিং ছিল। প্রথম আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার মন খারাপই হয়েছিল। হ্যাঁ, তো আমি এইসব শুনে টুনে সিদ্ধান্ত পেয়ে আমার পরিবারের সদস্যদের আলোচনা করেছিলাম, আমার মা, আমার স্ত্রী বা আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করলাম। তো এটা একটা বিরাট এলাকা, 3টা উপজেলা, মাঝখানে 2টা নদী, পদ্মা, আড়িয়াল খাঁ, হ্যাঁ, এবং বৈরী, আমাদের দলের জন্য একটা বৈরী বাস্তবতা এই এলাকাটা আমাদের টোটাল অঞ্চলের মধ্যে। তবু আমি এই চ্যালেঞ্জ নিলাম যে মানুষ, আমার তো হারাবার কিছু নাই, হ্যাঁ আমি হারাবার কিছু নাই। আমি মক্কা শরীফে চলে গেলাম, উমরা করে গেলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, সাহায্য চাইলাম। তারপরে দেশে এসে আমি চষে বেরিয়েছি প্রত্যেকটা অঞ্চল। আমার দিন আর রাত এক ছিল না। আমি 7 মাস আমি কন্টিনিউ, এমন কোনো জনপদ নেই আমি যাইনি। এবং দলকে প্রথম আমি সংগঠিত করেছি এখানে। আমার দল যাই ছিল তাদের মধ্যে আমি মানে ইন্টারনাল যে প্রবলেম যাই ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত, সেগুলোকে আমি জিরো করে ফেলেছি। সবাইকে আমি কনফিডেন্সে নিয়ে দেন আমি মাস পিপুলের মধ্যে আমি মুভ করেছি, তাদের আস্থা অর্জন করেছি। আমি যতগুলো কথা বলেছি, আমি শত মিটিং করেছি নারী পুরুষকে নিয়ে। হ্যাঁ, যারা আমার কথা শুনেছে তারা আমার উপর আস্থা রাখতে পেরেছে। তাদের যে এই আস্থাটা আমি আমানত মনে করছি। আপনি যে এখানে আসন্ন নির্বাচন করেছেন ফরিদপুর 4, এখানে আপনার প্রতিদ্বন্দ্বী ছিল জামাতের প্রার্থী, তারাও 71,000 ভোট পেয়েছে। তো এই যে তারাও তো মোটামুটি 71,000 ভোট কম না আপনার আসন থেকে পাওয়া, কারণ ধানের শীষ দীর্ঘদিনে পরিচিত একটা প্রতীক। সেই জায়গা থেকে দাঁড়িপাল্লা যে জামাত যে 71,000 ভোট পেয়েছে, এটার পেছনের কারণ কি মনে করছেন? না, জামাত তো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের বিপুল অর্থ, এখানে বিপুল অর্থ, জাতীয়ভাবে তারা একটা নির্বাচনী এলাকায় প্রচুর অর্থ খরচ করেছে। তারপর তাদের সাংগঠনিকরা চেইন আছে। এবং জামাতের যিনি প্রার্থী ছিলেন তিনি এর আগে এখানে জনপ্রতিনিধি ছিলেন উপজেলার। হ্যাঁ, এইটাও একটা ইস্যু। উনিও ভালো মানুষ, খারাপ মানুষ না, মানুষ খুব ভালো। জামাতের যে প্রার্থী ছিলেন সরোয়ার ভাই, বয়সে আমার বড়, উনি এলাকার জন্মগ্রহণ করেছেন, ওনার এই এলাকায় বিচরণ ছিল, সাংগঠনিক ভিত্তি ছিল। হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের একজন প্রার্থী ছিলেন, আমার স্বতন্ত্র, আমরা ওনাকেই মনে করেছিলাম। আওয়ামী লীগের যিনি প্রার্থী, যিনি আমাদের সাবেক এমপি, যাকে প্রত্যক্ষভাবে সাপোর্ট দিয়েছিলেন, তিনি 3rd হয়েছেন যদিও, বাট আমরা ভেবেছিলাম হয়তো উনি সেকেন্ড হতে পারেন, বাট জামাত ইসলাম 2nd হয়েছে, যদিও ভোটের পার্থক্য অনেক। হ্যাঁ, তো এই যে আপনি যে কারণটা বললেন, ফার্স্ট অফ অল জামাতের একটা সংগঠন আছে, সারা বাংলাদেশে আছে, তার একটা রিজার্ভ ভোট তো আছে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু, প্রার্থী যিনি ছিলেন তিনিও খারাপ প্রার্থী না, তার ব্যক্তি ইমেজ ভালো, মানুষ ভালো, আমি নিজেই বলছি আমার প্রতিদ্বন্দ্বী। এবং এটাও ঠিক যে তার সাথে আমার একটা কোনোদিন হইচইও হয় নাই, মুখে আমার কর্মীদের সাথে তার কর্মীদের নির্বাচনটা এত সুন্দর হয়েছে, উনিও স্বীকার করেন সেটা, উনি বলেন, মিডিয়াতেও বলেছেন যে আমাদের কোনো 2 প্রার্থী বা তার কর্মীর মধ্যে মানে কথা কাটাকাটিও কখনো হয় নাই। আমার সাথে পথে দেখা হয়েছে, আমরা কোলাকুলি করছি, একসাথে চা খেয়েছি, আমি নির্বাচনে বিজয়ী হওয়ার পর সকালে ওনার বাড়িতে চলে গিয়েছি, 2 ভাই আমরা কোলাকুলি করেছি। খুব আন্তরিক, অমায়িক মানুষ, ভালো মানুষ, এটা অস্বীকার করতে আমার দ্বিধা নাই। নির্বাচনের মাঠে এই সম্প্রীতিটা আগামী দিনেও বজায় থাকুক, এই প্রত্যাশা করব। আপনার 2টা প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে চাই, খুবই কমন কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মাদক মুক্ত করবেন এলাকা, এবং আরেকটা বলছিলেন যে বেকারত্ব দূরীকরণের যে বিষয়টা। প্রশ্ন 2টা হচ্ছে যে মাদক মুক্ত করা এলাকায় সম্ভব কিনা, তার জন্য কি করবেন, যদি এমন হয় যে আপনার দলেরই কেউ তার সাথে জড়িত, সেক্ষেত্রে আপনি যথাযথ ব্যবস্থা নিতে পারবেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বেকারত্ব দূরীকরণের যে বিষয়টা বলেছেন, আসলে সেই জায়গা থেকে বেকারত্ব দূরীকরণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? মাদকের যে ইস্যুটা, মাদক তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে ন্যাশন ওয়াইড, কোথাও না, শুধুমাত্র আমার এলাকা না, সব জায়গায়। এটা একটা আমাদের যুব সমাজকে, আমাদের তারুণ্যকে ডিস্ট্রয় করে দিচ্ছে, মানে বেদনাদায়ক ব্যাপার। আমার কাছে অনেক কেস আসে, মা আসে আমাকে বাঁচাও বাবা, এরকম কেস আছে। বাবা আসছে যে আমার 16 বছরের ছেলেটা বিদেশে পাঠাই দিব, পুলিশে ধরে নিয়ে গেছে, পরশুদিন তার ফ্লাইট, বাবা। এইটা ভালো সম্মানী মানুষ, এটা বাস্তবতা। হ্যাঁ, আমি আমার এলাকায় পরিষ্কার করে বলে দিয়েছি, মেসেজ ক্লিয়ার, আমি কোনো প্রশাসনকে স্ট্রেট বলে দিয়েছি, হুয়েভার ইজ, যেই হোক, মাদকের তদবির, মাদক যারা ব্যবসা করে তাদের গ্রেপ্তার হবে, গ্রেপ্তারের তদবির যদি কেউ করে ফায়ার করে দেবো আমরা, একদম পরিষ্কার, সবাই জানে। আমি আপনার এলাকায় খোঁজ নেবেন। তারপরও যে আমি সব উদ্ধার করতে পারছি, এই পরশু দিনও 3-4 দিন আগে একজন গুরুত্বপূর্ণ আমার দলের আমার নির্বাচন করেছে, আগে আমি জানতাম না, শুনলাম যে সেই সবের সাথে জড়াই গেছে, আমার খারাপ লেগেছে। আমি মানে কি বলে, আমার রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আমি অ্যারেস্ট করাই দিছি। এবং আরও প্রক্রিয়াধীন আছে। এবং আমি অন্তত এতটুকু আস্থা অর্জন করতে পেরেছি যে কোনো মাদক কারবারি, মাদক সেবীকে আমি প্রশ্রয় দিই না।
এটা হলো ফার্স্ট অফ অল প্রথম অর্জন। দ্বিতীয়ত অ্যাকশন প্ল্যানটা চলবে, কিছুটা হলো নিয়ন্ত্রণ হবে, পুরোটা কিভাবে হবে আমি জানি না। আবার মাদক কারবারিদেরকে ধরলে 10 দিনের মধ্যে বের হয়ে যাচ্ছে, আইনের ফাঁকফোকর আছে, সেই জন্য আমরা পার্লামেন্টেও কথা বলছি। আশা করি এই বিষয়ে মানে আমরা পজিটিভ কিছু করতে পারবো। এটা দ্বিতীয় একটা। প্রশ্ন ছিল আর বেকারত্ব। আর হলো কর্মসংস্থান। হ্যাঁ, কর্মসংস্থান আমার এলাকায় হয়েছে কি, আমার এলাকায় বেকারত্ব আছে, আবার আমার এলাকা থেকে প্রচুর মানুষ প্রবাসে আছে, প্রচুর মানুষ, তাদের অবদান এটা আল্লাহর রহমতে একদিক দিয়ে ভালো যে বেকারত্ব বা কর্মসংস্থানের দিকটা। এর বাইরে যারা প্রচুর বেকার আছে এদের জন্য আমি কয়েকটা শিল্প গ্রুপের সাথে কথা বলছি, তাদেরকে এখানে বিনিয়োগ সরকার ইপিজেডকে কতটুকু পারবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি নিরন্তর যে লোকালভাবে। আর এর বাইরে যারা আছে প্রাইভেট সেক্টরে কোথায় আমার ধরেন জানাশোনা দীর্ঘদিনের একটা সার্কেল আছে, আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী বড় ভাই ছোট ভাই, তাদের মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান, যাকে যেখানে পারছি আমি আমার মতো করে চেষ্টা করছি। সেটা কি আপনার দলীয় বিবেচনায় কিনা? না, দলীয় বিবেচনা কোনো কথা নাই, আমাকে সব দলের মানুষ ভোট দিয়েছে, আমি এত ভোট পেয়েছি যেটা রেকর্ড, আমার দল এখানে 20,000 ভোট কোনোদিন পায় নাই এখানে, সেইখানে আমি এত ভোট পেয়েছি। আমি ওইটা চিন্তা করি না। আমার এলাকায় রাজনীতি, ঢাকায় দল, আমার এলাকার সব মানুষ আমি মনে করি যে সবার এমপি আমি, অনেস্টলি আমি এটা মিন করি। আমার কাছে যেই আসে হয়তো একটা কথা কই, কিন্তু চেষ্টা করি তার কাজটা করে দেওয়ার জন্য। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রযন্ত্রে দলীয়করণের সমালোচনা করে আসছে বিগত 17 বছর, যে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ করে ফেলছে, সব জায়গায় এর বিরোধিতা করে আসছে। এখন যদি বিএনপির দিকে একই রকম অভিযোগ আসে তখন জবাবটা কি হবে? অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু অভিযোগের ভিত্তি থাকতে হবে। ফার্স্ট অফ অল কেন আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তাদেরও এখানে অনেক মানে ফলোয়ার আছে, সমর্থক আছে, এগুলো সব তো আর বঙ্গোপসাগরে ভাষাই দেওয়া যাবে না, এই দেশেরই তো মানুষ তারা। আওয়ামী লীগ কী করেছে? 3টা নির্বাচন করেছে কোয়েশ্চেনেবল, ভয়ানক কোয়েশ্চেনেবল। 3টা নির্বাচন, 2টা নির্বাচন পুরো এগিয়ে খেয়ে ফেলছে। 3টা নির্বাচন বিএনপি এরকম কিছু করেছে? একটা নির্বাচন করেনি। প্রথম কথা, আওয়ামী লীগ শত শত মানুষকে, হাজার উপরে মানুষকে গুম করে ফেলেছিল, ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ। বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে? আওয়ামী লীগ এক্সট্রা জুডিশিয়াল ক্রস করে শত হাজার হাজার মানুষকে মেরেছে, বিএনপি করেছে? রাজপথে 1400 মানুষকে, শিশু বৃদ্ধ মানুষকে গুলি করে মেরেছে, বিএনপি করেছে? আওয়ামী লীগ হেফাজতে ইসলামের সমাবেশে ক্র্যাকডাউন করে, রাতে ব্ল্যাক আউট করে মসজিদের আলেম ইমাম এতিম বাচ্চাদেরকে গুলি করে মেরেছে, বিএনপি করেছে? এইখানে বাইতুল মুকাররমে হাজার হাজার রাউন্ড গুলি করেছে, রক্তস্রোত, বিএনপি করেছে? করেনি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিএনপি করেছে? করেনি তো। এখন আপনি শাসন ক্ষমতায় থাকলে আপনি হতে পারে ভুল ব্যত্যয় হতে পারে, বিএনপি কোনো ফেরেস্তা না, বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী দল না, বিএনপি 24-এর বিরোধী দল না, বিএনপি এ জাতির শ্রেষ্ঠ অর্জন 71 আমাদের মুক্তিযুদ্ধ, বিএনপির স্টেক আছে তার মধ্যে। যদিও বিএনপি প্রতিষ্ঠিত, আমার ফাউন্ডার আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার 90 আমার স্টেক আছে, বরং বেশি আছে। ডাকসুর নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার অনমনীয় আপসীর নেতৃত্বের কারণে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে চোরাবালি, আপোষ টাপোষ, জামাতে ইসলাম ও ছিয়াশির নির্বাচনে গিয়ে ছেটিয়েছে, বিএনপি যায়নি। বিএনপির কোনো 71-এর কলঙ্ক বিএনপির নাই, 90-এর কলঙ্ক বিএনপির নাই, 2024-এর কলঙ্ক বিএনপির নাই। আর বিএনপি আবার এইগুলোকে পুঁজি করে ব্যবসাও করতে যায় নাই। মুক্তিযুদ্ধের ব্যবসাও বিএনপি করে নাই। মুক্তিযুদ্ধের জিকির করে বাংলাদেশের নির্যাতন, নিপীড়ন, ভোট গিলে খাওয়া, নির্বাচন গিলে খাওয়া, হাজার হাজার কোটি টাকা পাচার করা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করা, এটাও বিএনপি করেনি। বা 24-কেও বিএনপি পুঁজি করেনি, এটাকে বাণিজ্যের উপকরণ বানায়নি। তো বিএনপি ইজ অন রাইট ট্র্যাক। আমি মনে করি এর মধ্যে ভুল ব্যত্যয় হতে পারে, শাসন ক্ষমতায় গেলে ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল মোটা দাগে বিএনপি আপনি দেশবিরোধী কোনো অন্যায় অপকর্মের সাথে কখনো যুক্ত হয় নাই, আশা করি হবে না। আচ্ছা, জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন দেখছেন কিনা? কেমন পরিবর্তন হয়েছে? অবশ্যই পরিবর্তন আছে। কি পরিবর্তন আমি আপনাকে বলি। জুলাইয়ের আগে বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু ছিল না। স্বয়ং টপ ম্যান, নাম্বার 1 ম্যান, তিনি সকাল শুরু করতেন তাহাজ্জুদ পড়েই খালেদা জিয়ারে গালাগালি করতেন, কারারুদ্ধ খালেদা জিয়া, তারেক রহমানের নামে বকাবকি করতেন, জামাতের নামে বকাবকি করতেন, কারে ধরবো, কারে আরো এরে গুম করে, এরে কোনো, এই টাকা কোথায় গেল, দুবাইতে কার টাকা, এসে কার টাকা পাচার করো, কোন জায়গার থেকে কত পাবো, কত হাজার কোটি, কত পদ্মা ব্রিজ থেকে কত আসলো, এই হিসাব নিকাশ, ভাগ বাটরা, এইগুলো হতো জুলাইয়ের আগে। হ্যাঁ, কিন্তু আপনি জুলাই পরবর্তী সময়ে এই খিস্তি খবর দেখেছেন? একবার খালেদা জিয়া সবচাইতে বেশি ভিকটিম, তিনি জেলখানায় বসে, হাসপাতালে বসে কি বলেছেন? প্রতিহিংসা না, শান্তি। হ্যাঁ, তারেক রহমান কি বললেন? যে আমার মাকে যদি আমি জিজ্ঞেস করতাম তিনি বলতেন না।
প্রতিহিংসা না, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। আমার ভাইকে যদি আমি বলতাম, যিনি এই ফ্যাসিস্টের অত্যাচারী একরকম জীবন দিয়ে গেলেন, তাহলে বলতে হবে না, কোনো প্রতিহিংসা না, প্রতিহিংসা দিয়ে ভালো কিছু অর্জিত হয় না। তো সেও তাই বলতেন। এটা এটা মানে কি মিন করে? তো জুলাইয়ের পরবর্তীতে এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমি এখানে বসে নিরাপদে কথা বলতে পারি, কিন্তু জুলাইয়ের আগে হলে আমি মন খুলে এখানে কথা বলতে পারতাম না, সমালোচনা করতে পারতাম না। আমার আতঙ্ক থাকতো যে নিচে বোধহয় ডিবি পুলিশ আমাকে ছো মেরে নিয়ে যাবে। এটা তো নাই বাংলাদেশে, এটা একটা পরিবর্তন। জুলাইয়ের পরে কেউ বলতে পারো না বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন হয়ে যাবে। হ্যাঁ, এই বাস্তবতা তো নাই জুলাইয়ের পরে। অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, জবাবদিহিতা তৈরি হয়েছে। সবচেয়ে বড় অর্জন হলো যে আমরা একটা ফ্যাসিস্টকে পতন করে একটা গণতন্ত্র পরিবেশ তৈরি করতে পেরেছি, যেখানে জবাবদিহিতা থাকবে, হুএভার হি ইজ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই। আপনি দেখেন না, পুলিশ এখন নিজের মায়ের খায় গুলি করে না, কারণ কি? জবাবদিহি করতে হবে। তখন যে যত বুলেট ফুটাইতে পারতো, যে যত ক্র্যাকডাউন করতে পারতো, সে তত বড় বেশি পুরস্কার পাইতো। এখন ওই সিস্টেম নাই তো। জবাবদিহিতা আছে ইচ অ্যান্ড এভরিওয়্যার। পুলিশেরও জবাবদিহিতা আছে, নেতাদেরও জবাবদিহিতা আছে, প্রধানমন্ত্রীও জবাবদিহি করেন। সেই পরিবেশ তৈরি হয়েছে। আবার অন্যদিকে ধরেন, হ্যাঁ, আওয়ামী লীগ এবং তার চেলা চামুন্ডা কয়েকটা ছিল, যেটা তারা তৈরি করেছিল বেয়াদবি, অশোভন, নোংরামি, এগুলো তৈরি করার জন্য। হাসান মাহমুদ টাইপের কয়েকটা ছিল না, ইনু টাইপের। তো 5ই আগস্টের পরে আমাদের একটা তরুণ গোষ্ঠীর মধ্যে একটা ফেনোমেনও তৈরি হয়ে গেল যে আমরাই তো সব বিপ্লব করে ফেলেছি, আমরাই করেছি, অন্য কেউ করে নাই। তাদের মাইন্ডসেট কিন্তু এরকমই ছিল এক সময়ে, যে এই বিপ্লব আমাদের, আর কারো না। এটা আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, আর বিএনপিও আমরা যদি বোতলে ভরে ফেলাই, হ্যাঁ, আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে, বলে উঠলে আমরাই বাংলাদেশের হর্তাকর্তা, মালিক মুক্তার। এই একটা মাইন্ডসেট। পরে তারা ধাক্কা খেয়েছে, দেখছেন না এটা হয় না, এটা পারা যাবে না, সেই জায়গা থেকে সরে এসছে। কিন্তু তরুণদের মধ্যে এই উদ্ধত্ত অহমিকা থেকে, এটা তাদের অনভিজ্ঞতার কারণেও হতে পারে। আমি একেবারে এখন সব মিলিয়ে হতে পরিবর্তন আসছে। হ্যাঁ, এখন পরিবর্তন আস্তে আস্তে তারা বুঝছে যে দিস ইজ নট পলিটিক্স, দিস ইজ নট ওয়ে। সকলকে নিয়েই বা রাজনীতির অভিজ্ঞতার প্রয়োজন আছে, হ্যাঁ, বা জনভিত্তির প্রয়োজন আছে, সাংগঠনিক কাঠামোর প্রয়োজন আছে। হুট করে মানে বসে গেলে হবে না। তরুণরা কিছু কিছু মানে অসুস্থ পরিবেশ তৈরি করে ফেলছিল, হ্যাঁ, নোংরামি তৈরি করে ফেলছিল, শব্দ বোমা, মানে এই বিষয়গুলো। এর বাইরে বা তরুণদের মধ্যে কেউ কেউ বিপদগামী হয়ে গেছিল। এর বাইরে অ্যাজ এ হোল অবশ্যই আমি পরিবর্তন মনে করব। আচ্ছা, গণভোট এবং জুলাই সনদ নিয়ে আপনার ব্যক্তিগত অবস্থান কি? গণভোট এবং জুলাই সনদ, আচ্ছা, গণভোটটা হলো কিসের ভিত্তিতে? জুলাই সনদ, তাই না? জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ তো অন করি আমরা, পুরোটাই অন করি, কোনো ব্যত্যয় তো নাই। আমার প্রধানমন্ত্রী বলেছেন যে জুলাই সনদ আমরা পালন করব অক্ষরে অক্ষরে, এবং সেই প্রক্রিয়াও চালু হয়েছে। কিছু আছে যে সাংবিধানিক জুলাই সনদেই লেখা আছে যে দফা 1 থেকে 48 সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে হবে, 48 থেকে পরবর্তীটা সংবিধান পরিবর্তন ছাড়াই হবে। অনেকগুলো অধ্যাদেশ, আইন আমরা তৈরি করেছি যেগুলো জুলাই সনদেরই অংশ। এগুলো পর্যায়ক্রমে সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো আমরা ওন করব, ধারণ করব। আর গণভোট আর জুলাই সনদের মধ্যে তো খুব একটা পার্থক্য নেই, মাইনর, খুবই মানে মানে মাইনর পার্থক্য। কিন্তু এটা নিয়ে আমি বলি, বিতর্কটা তো বিতর্ক সংসদে হলো চলছে। অপ্রয়োজনীয় বিতর্ক। আপনি গোলাপকে যে নামেই ডাকবেন সে গোলাপি, গন্ধ বিলানো তার কাজ। অবশ্যই জুলাই সনদ আমরা সকলেই মিলে স্বাক্ষর করেছি, সমস্ত রাজনৈতিক দল একটা চার্টার তৈরি করেছি, সেই প্রেক্ষিতে গণভোট হয়েছে। তো গণভোট আর জুলাই সনদের মধ্যে তো কোনো বৈপরীত্য নাই, একটু শুধু পার্থক্য যে আপার হাউসটা এই পিআর সিস্টেম প্রফেশনের ভিত্তিতে হবে না এমপিদের ইসের ভিত্তিতে হবে। তো সেই আলোচনা এখন তো অনেকটা গৌণ হয়ে গেছে। যারা চায় তারাও তো সেই আলোচনাকে খুব একটা সামনে আনছে তা না, সেই জন্য এটা কোনো ম্যাটার করছে না। জুলাই সনদ এবং গণভোট আমরা আপহোল্ড করি, এটা আমাদের দায়িত্ব, করব। আচ্ছা, সংসদে এই মুহূর্তে সরকারি দল এবং বিরোধী দলের অবস্থান কেমন দেখছেন, এবং এটাই থাকা উচিত নাকি আরো পরিবর্তন থাকা না, উচিত? সরকারি দল বিরোধী দলের অবস্থান ঠিকই আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি তো দুইটা দানার মধ্যে, সরকারি দল এবং বিরোধী দল। একটা ইনঅ্যাক্টিভ হয়ে গেলে পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না। তো তারা তাদের ভূমিকা পালন করছে। তারা বলি না যে দুর্বল বিরোধী দল, অবশ্যই তারা শক্তিশালী বিরোধী দল। তারা সরকারের সমালোচনা করছে, ডিবেট হচ্ছে, যুক্তি হচ্ছে, পাল্টা যুক্তি হচ্ছে, বক্তৃতা হচ্ছে, সব হচ্ছে, ওয়াকআউট হচ্ছে, হ্যাঁ, পরস্পর তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু আবার দিন শেষে আমাদের সিনিয়ররা, মুরব্বীরা পরিবেশটাকে অনেক কুল করছেন। স্পিকার, ডেপুটি স্পিকার চমৎকারভাবে সংসদ পরিচালনা করতেছেন, বিরোধী দলের অধিকার ক্ষুণ্ণ যাতে না হয় তারা চমৎকারভাবে প্রোটেকশন দিচ্ছেন। আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্র অনেক দিন পরে মানে চমৎকার ফাংশন করছে। আপনি যেহেতু টক ঝাল মিষ্টি সব মিলিয়ে কৃষি এবং খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলো কি রাজনীতিতে আসলে গুরুত্ব পায়?
অফকোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু রাজনীতি না, একটা জাতির জন্য কৃষি এবং খাদ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা রাজনীতিতে গুরুত্ব পায় কিনা? রাজনীতিতে কম পায়, এটা সত্য। এটাই বলছি। এটা কম পায়, এটা সত্য। আমাদের বা পরিবেশ, জলবায়ু, এই বিষয়গুলা এখন আমাদের মৌলিক কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে, বাট এটা আমাদের রাজনীতিতে খুব একটা গুরুত্ব পাচ্ছে না। বাট এটা একটা বার্নিং ইস্যু টোটাল ওয়ার্ল্ডে এখন, টোটাল ওয়ার্ল্ডে, জলবায়ু, কৃষি এবং খাদ্য নিরাপত্তা। 39 বছরের রাজনীতি আপনাকে অনেক কিছু দিয়েছে, কেড়েও নিয়েছে নিশ্চয়ই। এখন আর কি পাওয়ার বাকি আছে রাজনীতি থেকে? না, কিছুই পাওয়ার নাই। আমি ওই যে বললাম না, আজ আমি বিরোধী দলের রাজনীতিটাকে আমি মিস করি। কারণ হয়েছে কি, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো জমিদার রাজ পরিবারের কেউ না। আমি ধরেন আমার গোটা জীবন আমি এই দলের জন্যে, রাজনীতির জন্যে আমি শ্রম, মেধা, ঘাম, আমার যতটুকু ছিল আমার সামর্থ্যে সবটুকু আমি উজাড় করে দেবার চেষ্টা করেছি। বিনিময়ে হাজারো লক্ষ মানুষের মানে শর্তহীন ভালোবাসা পেয়েছি, অকৃত্রিম ভালোবাসা পেয়েছি। আমি দেখেছি দেশে বিদেশে যেখানেই গিয়েছি, আমি এই দলটা করি, আদর্শকে লালন করি, আমার ডেডিকেশন, এই কারণেই মানুষ তো আমাকে ভালোবেসছে, অন্য কোনো কারণ তো না। তো আমি অনেক কিছু পেয়েছি। এখন আর আমি পাওয়ার মতো আমার কি বিশেষ বাকি করে আছে? বিরোধী দলের সময়টা আমি মিস করি এই কারণে যে মানুষ অকৃত্রিমভাবে ভালোবাসা পেতাম, মানুষের পেয়েছি, পাচ্ছি। আর এখন সরকারি দলে যাওয়ার পরে প্রেক্ষাপটটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার বন্ধু বান্ধব, চারিদিকে নেতা কর্মী, হয় না, মানে তাদেরও কারো কারো মানে এরকম এক্সপেকটেশন যে আমরা সরকারে গেলাম, আমরা এত কষ্ট করেছি, আমি কষ্ট করেছি, আমার কর্মীও তো কষ্ট করেছে, এরকম শত শত সহস্র কর্মী, তাদের জীবনের অনেক ঘুম হারাম অনেক বছর। তো তাদেরও চিন্তা, আমি তো এমপি হয়েছি, মনে হয় যে মানে ওই বিপুল শান্তির একটা ব্যাপার। এমপি সাধারণত মানুষ তো হতে চায়। তো তারা মনে করে যে আমি এমপি আছি, আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। তা আমরা কি পেলাম? আমরা কেন ব্যবসা করতে পারতেছি না? আমরা কেন চাকরি পাই না এখনো? আমাদের কেন ভাগ্যের প্রত্যাশা অনেক বেশি। ভাগ্যের পরিবর্তন হয় না? অনেকের বিপুল প্রত্যাশা থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনও এখন অনেক আছে। হ্যাঁ, তো তারা আসে একটা প্রত্যাশা নিয়ে, যুক্তিসঙ্গত প্রত্যাশা নিয়ে অনেকে আসে। সব তো করতে পারি না, বা সবাইকে সময়ও দিতে পারি না, আগের মতো সে আন্তরিকভাবে কথাও বলতে পারি না, বাস্তব কারণেই। ব্যস্ততাও বেড়ে গিয়েছে নানান কারণে। তো মনে হয় না যে একটু কেমন জানি একটু ফিকে হয়েছে বাঁধনটা, এরকম একটা ব্যাপার আমার মনে হয়। সেই জায়গাটা, সেই অকৃত্রিম অমলিন যে সম্পর্কটা, সেই সম্পর্ক জায়গাটা মনে একটু ঘাটতি হচ্ছে। আমাদের তৃণমূলের কর্মীরা অনেক কষ্টে আছে, এখনো কষ্টে আছে। মানে এদের আসলে কজনকে দেখা যাবে, কিভাবে দেখা যাবে, বা সেই সুযোগ আবার আপনি যদি এটা দেখতে যান, তাহলে ওই গতানুগতিক শাসন হয়ে যাবে, ট্রেডিশনাল। বাট আপনি যদি সুশাসন দিতে চান অনেস্টলি, তাহলে আপনার কর্মীকে আপনি দেখতে পারবেন না, এজ এ হোল করে ফেলতে হবে। এই 45 বছরে আপনি যেটা বলেছেন যে কৃষকদের জন্য কৃষক দল তেমন কিছু করতে পারে নাই, আপনি কি এমন করতে চান কৃষক দলের নেতৃত্বের জায়গা থেকে, কৃষকদের জন্য, শুধুমাত্র দলের জায়গা থেকে না, যে এই 45 বছর কৃষক দল পারে? আমাদের এখানে হয় কি, এক সময়ে মূল দলের রাজনীতি খুব একটা ছিল না। আপনি বাম সংগঠনগুলো দেখবেন যে কৃষক মজদুর সমিতি, কৃষক সমিতি, এইগুলোর উপর ডিপেন্ড করে বাম রাজনীতিগুলা তৈরি হয়েছিল। আমাদের এখানে হয়েছে কি, বিএনপির নেতৃত্ব বা আওয়ামী লীগের নেতৃত্ব একটা কাল বেসিসের নেতৃত্ব হয়ে গেছে, বিশেষ করে আওয়ামী লীগ। আর বিএনপিও জিয়া পরিবার, খালেদা জিয়া, তাদের ব্যক্তিত্ব, তাদের অবস্থান এত মহান হয়ে গেছে, তারা তো আর কৃষক দল করে না। বেগম খালেদা জিয়া সেই গাছের নিচে আর তো কোনো গাছ জন্মাইতে পারবে না ওই অর্থে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি তার ব্যক্তিত্বের কাছে। বিএনপি যখন আসে, যখন বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, তারেক রহমান যেখানে আছে, সেখানে অন্য অন্য সংগঠন তো ম্লান হবেই। যেই কৃষক সেই তো বিএনপি, যেই বিএনপি সেই তো কৃষক। হ্যাঁ, যখন না, বিএনপিতে অ্যাবজর্ব হয়ে যায়, তখন আর আলাদা কৃষক সত্তা বলে কোনো কিছু থাকে না। সেটাই বলছি, তাহলে এত সংগঠন কেন? শুধু কি পদের জন্য? না, তার মধ্যেও আমরা ফাংশন করেছি, তো করিনি তাই না? এগুলো আমরা বেগম খালেদা জিয়ার হাতকেই শক্তিশালী করবার জন্য, বিএনপির হাতকেই শক্তিশালী করবার জন্য আমরা আলাদা আলাদাভাবে যতটুকু পেরেছি আমরা সংগঠিত করেছি, এবং সেটা মেইন স্ট্রিমকে সাপোর্ট দেবার জন্য আমরা সেটা ব্যয় করেছি, এবং সেটা কাজে লেগেছে। তার মানে এই তুমুল নামগুলো আসলে মুখ্য বিষয় না। কৃষক দল, শ্রমিক দল, সবাই আমরা বিএনপি, তো মূলত বিএনপি। মূলত আমরা বিএনপি। আচ্ছা, আমাদের ফাদার অর্গানাইজেশন তো বিএনপি, আমরা একই পরিবার। আগামী 10 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? না, 10 বছরে আমি যেখানে আছি সেখানেই আমি, মানে এর চাইতে কি দেখবো আমি জানি না। 10 বছর পরে আমি আমার গোটা জীবন আমি দলের জন্য কষ্ট করেছি, নীতি আদর্শ ঠিক রেখে অনেক কষ্ট করেছি, অনেক ভালোবাসা পেয়েছি, যা দিয়েছি পেয়েছিও কম না। তো এখন আর কি পাওয়ার আছে আমি জানি না। আমার দল সিদ্ধান্ত নিবে যে আমি কোথায় থাকবো, কি করব, কারণ এই দলের জন্যই আমি।
হ্যাঁ, আমার আমার সামর্থ্যে যা কিছু আছে আমি দলকে দিতে চাই। দল যেখানে বিবেচনা করবে, পদ পদবি প্রমোশন যাই হয়, যদি ভাগ্যে থাকে, দলের যদি পারপাস সার্ভ করতে পারি, তো দল চিন্তা করবে। এটা আসলে নিশ্চয় করে বলার সুযোগ নেই। আমি জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে চাই, এটাই হলো মূল কথা। আপনার নিজের থেকে কিছু বলার আছে কিনা? না, নিজের থেকে বলা কি, রাজনীতি তো মানুষের জন্য, মানুষকে নিয়ে। এই যে আই হেট পলিটিক্স এই কথা না বলে ভালো মানুষ যারা আছে তাদেরকে বলবো যে আপনারা রাজনীতিতে আসুন। ভালো মানুষ যদি না আসে, ওই সৈয়দ মুস্তফা আলীর কথার মতো, যে বইয়ের দাম কমে না বলে পাঠক বই কিনে না, আর বইয়ের মালিকদের কথা যে পাঠক বই কিনে না বলে বইয়ের দাম কমে না, বিষয়টা এরকম না। এরকম হতে হবে যে মানুষকে রাজনীতি সচেতন হবে, ভালো মানুষকে অধিক মাত্রায় রাজনীতি করতে হবে, এবং সবচেয়ে বড় কথা, দেশটা আমাদের সকলের। এই দেশ সকলের আগে, দেশের ক্ষতি হয় এরকম কিছু আমরা করব না। দিন যাবে, দিন আসবে, সরকার যাবে, সরকার আসবে, কিন্তু আমার দেশটাকে নিয়ে অ্যাজ এ হোল আমরা কোনো নেতিবাচক কোনো কিছু করব না। এই দেশপ্রেমটা, দেশকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, আপনার পরিবারকে ভালোবাসবেন, আপনি দেশটাকে ভালোবাসবেন, সোসাইটির বন্ধুদেরকে ভালোবাসবেন। ভালোবাসাটাই শেষ কথা। কারণ অনেক মহান মানুষ আছে যারা মৃত্যুর আগে বলে গেল, মানে যে আরেকটা জীবন যদি পেতাম ভালোবাসতাম। এই ভালোবাসাটা, এই হিংসা, বিদ্বেষ, পরনির্দা, যুদ্ধ, মারামারি, হানাহানি, এর চাইতে ভালোবাসাটা খুব প্রয়োজন এই সমাজে। তারা শঙ্করের কথা দিয়ে শেষ করি। কবি উপন্যাসে বলেছে যে ভালোবেসে মিটিল না স্বাদ, কুলালো না এই জীবনে, হায় জীবন এত ছোট কেনে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দেখছিলেন আলাপনের আজকের পর্ব। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।